গল্প হ্যালো সুইটহার্ট। লেখনীতে মাহরিন শখ। দ্বিতীয় পর্ব। প্রায় শেষ রাতের দিকে ঘুমিয়েছে এলিজা। তাকে সন্তর্পণে বাহুডোরে আবদ্ধ করে রেখেছে আশার। রাতের খাবারটাও খাওয়া হয়নি তার। এলিজা তার কোল জুড়ে বসেছিল সারাটাক্ষণ। সোনালি সন্ধ্যার পর থেকে প্রায় মধ্যরাত অবধি বাচ্চার জন্য ছটফট করেছে এলিজা। বারংবার কেবল একটা প্রশ্নই করেছে সে, তার সন্তান বেঁচে আছে কিনা। অ্যাশার তাকে কোনরূপ উত্তর করতে পারেনি। ফলস্বরূপ কেবল অদৃশ্য কোনো বার্তা দিয়ে অ্যাশার তার গ্রীবাতে ছোট ছোট আদর ছড়িয়ে দিয়েছে। এলিজার কষ্টকে ধীরে ধীরে প্রশমিত করার চেষ্টা করেছে তার নীরব স্নেহ দিয়ে। কিছুক্ষণ আগে, প্রায় 10:30 নাগাদ লুসিনা এসেছিল এলিজার খাবার দিতে। অবচেতন হয়ে নক না করে রুমে ঢুকতেই অ্যাশার এলিজার ছোট মুহূর্তের সাক্ষী হয় সে। অ্যাশার তখন এলিজাকে হালকা হাতে নিজের বেষ্টনে আবদ্ধ রেখে তার থুতনিতে ছোট ছোট চুমু খাচ্ছিল। দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে নিলেই অ্যাশার কিছুটা বিচলিত হয়ে বলে, লুসিনা, কিছু বলবে? পেছনে ফিরে নরম সুরে জিজ্ঞাসা করল সে। মাইন্ড করেছ? মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর করে লুসিনা। অ্যাশারকে কিছুটা আশ্বাস দিয়ে বলে, এটাতে মাইন্ড করার কিছু নেই। অ্যাড্রিয়ান আমাকে বলেছে এলিজাকে এখন এভাবেই রাখতে হবে, বাচ্চাদের মতো। ইউ আর কমফোর্টিং হার, নাথিং এলস। আই আন্ডারস্ট্যান্ড। লুসিনার গলার আওয়াজ শুনে অ্যাশারের বুকে মুখ গুজে থাকা এলিজা পিটপিট করে তার দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে নিজের এক হাত বাড়িয়ে লুসিনাকে কাছে আসার জন্য ইশারা করে। লুসিনা এগিয়ে এসে তার হাতে থাকা বাটিটা স্পেয়ার টেবিলে রেখে দাঁড়ায়। এলিজা অস্পষ্ট স্বরে বলে, লুসি, আমাকে খাইয়ে দিবে? আমাকে খাইয়ে দাও না। এলিজার আবেদনময়ী মুখের দিকে চেয়ে মুচকি হাসে লুসিনা। অ্যাশার উঠতে চাইলে এলিজা তাকে আরো প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে। অ্যাশার বুঝতে পারে এলিজা এখন চাইছে না সে চলে যাক। তাই এলিজাকে ঘুরিয়ে নিজের বক্ষের সাথে এলিজার পৃষ্ঠদেশ মিশিয়ে বসায় সে। অ্যাশারের বলিষ্ঠ দেহে গা এলিয়ে দিয়ে লুসিনার হাতে খাবার খেয়ে নেয় এলিজা। তার এই বাচ্চাসুলভ ব্যবহার দেখে অ্যাশার আর লুসিনা দুজনেই হেসে ফেলে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এলিজাকে খাইয়ে দিয়ে উঠে দাঁড়ালো লুসিনা। অ্যাশারের উদ্দেশ্যে বলল, তুমি খাবে না? না খেতে ইচ্ছে হচ্ছে না? তুমি কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া করছো না। আচ্ছা পরে খেয়ে নেব। খাবার দিয়ে যাব। তার দরকার হবে না। যদি খেতে ইচ্ছা করে আমি নিজে গিয়ে খেয়ে নেব। দরজাটা লাগিয়ে দিয়ে যেও। প্রতিউত্তর না করে শব্দবিহীন দরজা ভিড়িয়ে চলে যায় লুসিনা। বিছানার পাশে সুইচবোর্ডে হাত দিয়ে আলোকিত ঘরটি অন্ধকার করে দেয় অ্যাশার। এলিজাকে নিজের দিকে ঘুরিয়ে আবারও বাহুডোরে আবদ্ধ করে নেয় সে। অ্যাশার বুকে মাথা রেখে তাকে কিঞ্চিত জড়িয়ে ধরে এলিজা। ক্ষীণকণ্ঠে সে আওড়ায়, অ্যাশ, কি হয়েছে প্রিন্সেস? আমি কি তোমাকে জ্বালাচ্ছি? এটা কেমন প্রশ্ন এলিজাবেথ? আমি তোমার বার্ডেন হতে চাচ্ছি না। তুমি আমার বার্ডেন। এটা তোমাকে কে বলল? ভালো লাগছে না অ্যাশ? ইটস ওকে। আমি বুঝতে পারছি। আমার ভয় করছে। কিসের ভয়? মনে হচ্ছে তুমি দূরে গেলেই ওরা আবার আসবে। ভয় নেই। এখানে সবাই আছে। কেউ তোমার কিছু হতে দিবে না। আমি জানি, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা মানুষের মাঝে সবচেয়ে বেশি বিশ্বাস আমি একমাত্র তোমাকেই করতে পারি। আমি জানি। ট্রাস্ট মি এলিজাবেথ। আইল টেক রিভেঞ্জ ফর ইউ। অ্যাশ, আমার কাঁদতে ইচ্ছা করছে। কান্না করো এলিজাবেথ। তোমাকে গত 3 দিনে একবারও কাঁদতে দেখিনি। কান্না করো, মন হালকা হবে। এলিজা আর থাকতে পারল না। অ্যাশারকে প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিল সে। তুমি অনেক স্ট্রং এলিজাবেথ। তোমার জায়গায় অন্য কেউ হলে। কথা শেষ করে না অ্যাশার। হাতের বাঁধন আরো শক্ত করে নেয় সে। আলতো স্বরে বলে উঠে, ঘুমাও এলিজাবেথ। অনেক রাত হয়েছে। কিছুক্ষণ বাদে এলিজা ঘুমিয়ে পড়লে সেও নিজের নিজের নেত্রপল্লব ফেলে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। রাত প্রায় 1:45। দরজা ঠেলে কিঞ্চিত অন্ধকার রুমে প্রবেশ করে লুসিনা। আবিষ্কার করে এক সুদর্শন পুরুষ বিছানায় বসে বইয়ের দিকে প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে আছে। তার ভাব এমন যে এই মুহূর্তে লুসিনার ঘরে প্রবেশ সম্পর্কে সে অবগত নয়। বেডসাইড টেবিলে সোনালি রঙের আভা ছড়াচ্ছে ছোট্ট একটি ড্রিম লাইট। এই মৃদু আলোতে অ্যাড্রিয়ানের সুন্দর মুখশ্রী আরও সুন্দর হয়ে উঠেছে। এক ঝলক অ্যাড্রিয়ান নামক পুরুষটিকে দেখে নিল লুসিনা। লোকটি এখনো তার দিকে তাকায়নি।
কিছুটা মন ক্ষুণ্ণ হল সে। ছিটকিনি লাগানোর পরপরই এক পুরুষালী কণ্ঠ তার কর্ণগোচর হয়। এতক্ষণে আসার সময় হলো। অ্যাড্রিয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে লুসিনা বলল, জানো আমি কি দেখেছি? উৎফুল্লতা ফুটে উঠল লুসিনার চোখে মুখে। কিছুটা লাফিয়ে লাফিয়ে খাটের কাছে এসে দাঁড়ায় সে। ঠিক তার ন্যানো সেকেন্ডের মধ্যে হ্যাঁচকা টানে লুসিনাকে বিছানায় ফেলে দেয় অ্যাড্রিয়ান। নিজের শরীরের কিছুটা ভার ছেড়ে দিয়ে লুসিনার অবাধ্য চুলগুলো কানে গুজে দিতে দিতে বলে, কি দেখেছ? মানে অ্যাশার এলিজার গালে। শোয়ার্ড। শোয়ার্ড মানে? আমার কাছে ওদের জুটিটা বেশ লাগে। ওদের মধ্যে একটা সম্পর্ক হলে খারাপ হয় না। অনেক ভালো মানায় ওদের। তাই না অ্যাডি? এদিকে অ্যাড্রিয়ানের কানে তার কোনো কথা যে যাচ্ছে না, সে বিষয়ে তার ভ্রুক্ষেপই নেই। লুসিনা নিজের মতো করে কথা চালিয়ে যেতে লাগল। তার অগোচরে কারো বুকে উত্তাল ঝড় উঠেছে। তা সে উপলব্ধি করতেই পারল না। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পূর্ব মুহূর্তে লুসিনার অধরে তর্জনী ছুঁয়ে অ্যাড্রিয়ান বলল, ইউ অলরেডি টকড এনাফ। বুঝেছি। এখন আমার তোমাকে চুপ করাতে হবে। বেডসাইডে জ্বলে থাকা ড্রিম লাইটের সুইচ চেপে ঘরটিকে সম্পূর্ণ অন্ধকারচ্ছন্ন করে দেয় অ্যাড্রিয়ান। ঘুরে তাকায় লুসিনার দিকে। তখনও সে বিছানায় শুয়ে আছে হতবিহ্বল হয়ে। অন্ধকারেও লুসিনার এলোমেলো চাহনিতে মুচকি হাসে সে। লুসিনার কোমর ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে সে। আরও একটি রাত সাক্ষী হয় তাদের প্রচ্ছন্ন মুহূর্তের। চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কালো সোয়েট শার্ট পরা দুজন লোক। স্বচ্ছ কাচ ভেদ করে বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত তারা। পেছনে চাতক পাখির ন্যায় বসে আছে কয়েকজন। টেইলর উঠে গিয়ে কিছুটা রাগ নিয়ে বলে, আম আউট অফ দিস সিচুয়েশন। আমার হাতে এখন দুটো কেস আছে। ওগুলো হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছি। এই ব্যাপারটা তোমরা না হয় সামলাও। কালকে তোমার ডেড বডি নদীর ধারে পাওয়া গেলে কে আইডেন্টিফাই করবে মিসেস টেইলর এস্থার? কিছুটা হুমকির আভাস পাওয়া গেল একটা পুরুষালী কণ্ঠে। টেবিলে থাকা পেপারওয়েটটা ঘোরাতে ঘোরাতে কথাটি বলল আর্থার। টেইলর উচ্চ গলায় চিৎকার করে বলল, স্যাট আপ ইডিয়ট। হাতের কাপটা ঠিক দেয়ালঘড়ি বরাবর ছুঁড়ে মারল দাঁড়িয়ে থাকা লোক দুটির মধ্যে একজন। কর্কশ গলায় বলল, টেসা, স্বার্থপরের ডেফিনেশন জানো? লুক অ্যাট ইউ শেলফ। জেইন, তুমি কি আমাকে স্বার্থপর বলতে চাইছো? নয়তো কি বলবো টেসা? ওই মেয়েটার সাথে যা হয়েছে, তার জন্য কি আমি দায়ী? দাঁড়িয়ে থাকা দ্বিতীয় লোকটি ঘুরে তাকালো টেইলরের দিকে। হাতের কাপটা আলতো হাতে টেবিলের ওপর রেখে মিষ্টি হেসে টেইলরের সামনে দাঁড়ালো। নরম গলায় বলল, আরেকবার কথাটা রিপিট করো মাই ডিয়ার টেইলর। সেই এলিজাবেথের সাথে যা হয়েছে, তার জন্য কি আমি দায়ী? নো ডার্লিং, ইউ সেই ওই মেয়েটা। দেখো। আ মেয়েটির কথা শেষ হওয়ার পূর্বে তার গলা চেপে ধরে যেই ক্রোধে ফেটে পড়ে সে রুর গলায় বলে, এলিজাবেথ কোনো ফেলনা জিনিস না টেসা। ওর ব্যাপারে এভাবে কথা বলার সাহস করবে না। আই নো, আই ওয়াজ রং। কিন্তু টেসা, ইউ ক্রসড ইউ লিমিট। যেই এস্থার, ভুলে যেও না আমি তোমার স্ত্রী। আর তুমিও ভুলে যেও না এলিজা আমাদের একমাত্র বোন। কঠিন গলায় প্রতিউত্তর করে উইলিয়াম, আমি কখনোই তা বলিনি। তোমরা আমাকে ভুল বুঝো না। আমি খুবই টেন্স একটা বিষয়ে। আর আমার শরীরের কন্ডিশনও ভালো নয় যে এই স্পে নিজেকে জড়িয়ে রাখতে পারবো। কি বিষয় নিয়ে টেন্স? আর কি হয়েছে তোমার? সন্দিহান দৃষ্টিতে তাকায় আর্থার। এলিজা আর ইভানের কন্ট্রাক্ট ম্যারেজ। আমি কোর্টে ইভানের নামে ফাইল করতে চাচ্ছিলাম। কিন্তু যা দেখলাম কোর্ট হাউজে ওর ইনফ্লুয়েন্স বেশ ভালো মতোই। এছাড়া স্টাডি করেছি আগের সব ঘটনা। ওদের বিয়ে করার কোনো কারণ আমি দেখছি না। আর ফর মি, আমি প্রেগন্যান্ট। টেইলরের দ্বিতীয় কথায় সবাই কিছুটা চমকে গেল। যেই এগিয়ে এসে টেইলরকে উষ্ণ আলিঙ্গন করল। উইলিয়াম মুখে হাসি টেনে বলল, সরি টেসা, এন্ড কংগ্রেটস। সকলেই কিছুটা জোরতা নিয়ে টেইলরকে অভিবাদন জানিয়ে তাদের ঘর থেকে বেরিয়ে এলো। সকলে বেরিয়ে যেতেই টেইলর জেইডের আলিঙ্গন ছেড়ে বিছানায় গিয়ে বসে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি এস্থার গ্রুপের সকল উত্তরাধিকারীরা এখন এলিজাকে নিয়ে ব্যস্ত। আমি নিজে ওকে নিয়ে চিন্তায় আছি যেই। ট্রাস্ট মি। উইলিয়ামের রাগ হওয়াটা স্বাভাবিক। ও ভাই, কিন্তু তুমি আর জেইন, তোমরা তো ওর কাজিন। তোমাদের কি আমার সাথে এই ব্যবহার সাজায়? আর আর্থার,
সে তো তোমার চেয়ে বয়সে ছোট। ওর কি উচিত বড় ভাইয়ের স্ত্রীর সাথে এভাবে কথা বলা? ভাঙা গলায় থেমে থেমে কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল টেইলর। তার গলার স্বরে জেইডো কিছুটা নরম হয়ে গেল। খাটে গিয়ে টেইলরের পাশে বসে তাকে জড়িয়ে ধরল সে। নমনয় গলায় এক প্রকার সান্ত্বনার সুরে বলতে লাগলো, ভুল বুঝো না। আমাদের মধ্যে কাজিন নামের কোনো শব্দ নেই। আমরা সবাই ভাই বোন। এটা তো তুমি জানো। আর যদি বলি জেইন আর আর্থারের কথা, তুমি বেশ ভালো মতোই জানো ওরা এলিজাকে কত ভালোবাসে। ছোট থেকেই দেখে আসছো। এলিজা আমাদের বাড়ির একমাত্র মেয়ে, সকলের চোখের মণি। ইনফ্যাক্ট তুমি নিজে ওকে বেশ ভালোবাসো। কিছুটা থেমে টেইলরের মুখের দিকে তাকায় সে। সন্তর্পণে তাকে টেনে পাশ থেকে জড়িয়ে ধরে বলে, জেইন আর আর্থার একটু রগচটা। ঠাটফাট কথা বলা ওদের স্বভাব। কিন্তু আমি তোমাকে কথা দিলাম, ওরা তোমার সাথে আর রাগ দেখিয়ে কথা বলার সাহস করবে না। আবারও দীর্ঘশ্বাস ফেলল টেইলর। সে জানে ওরা আসলেই এলিজাকে নিয়ে চিন্তায় আছে। সকলের আদরের মেয়েটার ডিভোর্সের পর তাকে এক পলকও তারা কেউ দেখেনি। আর না তার কোনো হদিশ পেয়েছে। সেনো, ফ্রান্স। সকালের মিষ্টি রোদের আবরণে কোনো এক খোলা বারান্দার মেঝেতে বসে কফি উপভোগ করছে একজোড়া কপোতপতি। উদাম গায়ে জড়িয়ে আছে লোমশ ব্লাঙ্কেট। ছেলেটির বুকে নিজের পিঠ ঠেকিয়ে তার বলিষ্ঠ হাতের আলিঙ্গনে নিজেকে লুকিয়ে রেখেছে মেয়েটি। কিছু সময় তাদের মাঝে নীরবতা বিরাজ করল। দুজনেই বাহিরের মনোরম পরিবেশ একদৃষ্টিতে অবলোকন করছে। হঠাৎ ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েটিকে প্রশ্ন করল, চলে যাবে? মেয়েটি মাথা নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেয়। ছেলেটির মনে বিষণ্ণতা ছেয়ে যায়। কিছুটা আবেগ আপ্লুত হয়ে সে আবারও তার কোলজুড়ে থাকা ছোট্ট মেয়েটিকে শুধায়, কেন এই খেলায় নিজেকে জোরালে রিচি? অতঃপর মুখ গুজে নেয় চুলের গহীনে লুকিয়ে থাকা ঘাড়ে। ছেলেটির দিকে ঘুরে তাকিয়ে রেচাল বলে, আমি তো জড়িয়েছি আরো 6 বছর আগে রাফাইল। এতদিন ছিলাম গুটি। এখন সময় বদলেছে। এবারের মতো চাল আমিই দেব। কি দরকার ছিল এসবের? ইউএস না ফিরলেই পারতে। তুমি ওই লোকটার কাছে যাচ্ছ, একসাথে থাকছ। আমি মেনে নিতে পারছি না রিচি। আমার দমবন্ধ লাগছে। ডোন্ট লিভ মি রিচি। তুমি তো জানো ইভান আমার ফ্যামিলিকে কিভাবে ডমিনেট করছিল। আমার কি ফেরার প্রয়োজন ছিল না রাফাইল? বিয়ে করার কি দরকার ছিল? ঘুরিয়ে পেঁচিয়ে তোমার মোমোড্যাডকে নিয়ে চলে আসলেই পারতে, তাই না? বাবা মায়ের ওপর নজরদারি সরানোর জন্যই বিয়ে করতে রাজি হয়েছি। ইভান আমাকে প্রথম দিকে বেশ সন্দেহ করত। যেদিন আমি ওর কথায় রাজি হয়ে ফিরে যাই, সেদিন থেকে প্রতিটা দিন ও আমার কাছে থাকার বাহানায় আমার ওপর নজর রাখত। যা আমি বেশ ভালোই বুঝতাম। তবে খুব শীঘ্রই আমি ফিরব রাফাইল। তোমার চিত্রকর্মের প্রথমা হয়। মুচকি হাসে সে। কিছুটা রাগ ফুটে উঠে রাফাইলের চোখে মুখে। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, এতই যখন ভালোবাসে, তোমার গায়ে হাত কেন তোলে ওই কাওয়ার্ডটা? রাগ করো না শোনা। আমি ওর সাথে ইন্টিমেট হতে না চাইলেই ও এমন। মলিন হাসে রেচাল। ইভানের সাথে বেশি মিশো না রিচি। আমার ভালো লাগে না। যথাসম্ভব চেষ্টা করি ওর থেকে দূরে থাকার। তুমি ভেবো না রাফাইল। মোমোড্যাডকে আমি খুব শীঘ্রই এখানে পাঠিয়ে দেব। তুমি ওদের রিসিভ করে নিও। আর ইভানকে ওর পাপের শাস্তি পেতেই হবে। অনেকদিন হয়েছে ছবি আঁকছি না। কেন? মনে আছে আমি ইটার্নিটি অর ইনফিনিটি ছবিটা আঁকছিলাম? হ্যাঁ। ওটা শেষ করেছো? তুমি নেই। কেউ রঙের কম্বিনেশনও ঠিক করে দেয় না। আমার ছবি আঁকাও হয় না। একটু ধৈর্য ধরো। আপাতত না। কথাটা শেষ হতেই রেচালকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো রাফাইল। খাটের দিকে হাঁটা দিল আরো কয়েক মুহূর্তকে নিজেদের প্রণয়ের সাক্ষী করতে। এরই মধ্যে দুদিন কেটে গেছে। এলিজার শারীরিক অবস্থার মধ্যে কিছুটা উন্নতি হয়েছে। তবে মানসিকভাবে সে খুবই বিধ্বস্ত। হঠাৎ করে কান্না করে। আবার বাচ্চার জন্য ছটফট করে। আবার হঠাৎ করেই সুইসাইড করার চেষ্টা চালায়। অ্যাশার চলে আসার সময়ে কয়েকবার সবাইকে বলছে এলিজাকে দেখে রাখার জন্য। অশান্ত মন নিয়ে সে বেরিয়ে পড়েছিল লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে। অন্যদিকে, বসো সকাল থেকে এয়ারপোর্টে বসে আছি। সন্ধ্যা হয়ে আসছে। তোমার দেওয়া ডিটেইলস অনুযায়ী কোনো গাড়ি এখনো দেখিনি। নজর রাখো। ঠিক আছে। মুঠোফোনের কলটি কেটে যেতেই ইভানের ঠোঁটের কোণে এক বিকৃত হাসির রেখা খেলে যায়।
সেই হাসি, যা রেচালের শিরদাঁড়া বরফ শীতল করে তোলে। মাত্র কিছুক্ষণ আগেই সে বাসায় ফিরেছে। ইভানের আলিঙ্গনে জড়িয়ে থাকার মুহূর্তেই ভেসে আসে সেই অপ্রত্যাশিত কল। সন্দেহের অদৃশ্য ছায়া মনের কোণে উকি দিয়েছিল রেচালের। তাই আড়ি পেতে শুনছিল কথোপকথন। কিন্তু সেই কণ্ঠস্বরের দু-চারটি বিচ্ছিন্ন শব্দের উত্তরে লুকিয়ে থাকা এক ধরনের অস্পষ্ট রহস্য তাকে বিভ্রান্ত করে। ঠিক কি ঘটছে তা বুঝে ওঠার আগেই ইভানের অক্ষিকোটর থেকে নির্গত শীতলতার প্রবাহ যেন তাকে অদৃশ্য শিকলে বন্দি করে ফেলে। ইভান এক মুহূর্ত থেমে রেচালের দিকে তাকায়। চোখে গভীর অন্ধকার, যেন সেখানে লুকিয়ে আছে এমন কিছু যা রেচালের মস্তিষ্কের পর্দা ভেদ করতে পারে না। হঠাৎই মিষ্টি হেসে রেচালকে প্রশ্ন করল, রিচি, তুমি অ্যাশার মিলারকে চেনো? রেচাল ভ্রু কুঁচকে তাকায়, মুখে বিস্ময়ের ছাপ। কয়েক মুহূর্তের নীরবতা ভেঙে সে ছোট্ট করে উত্তর দেয়, না। হ্যাঁ, চেনার কথাও না। ওই দিন মিমিলার নামে একজনের কথা বলেছিলাম, মনে আছে? রেচাল হ্যাসূচক মাথা নাড়লে ইভান আরও সংযোজন করে বলে, আজ উনি এলেতে আসছেন। একটা বিশেষ প্রোগ্রামের জন্য তার ইনভেস্টমেন্ট প্রয়োজন ছিল। আর আজ সে পার্সোনালি মিটিং করবেন আমার সাথে। সেসবের ব্যবস্থা করছিলাম। ওহ, তাই বলো। আমি তো ভেবেছিলাম কোনো অন্যরকম কিছু। ইভান কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করে, কি ভেবেছিলে? আমি কি কারো জীবন শেষ করার পরিকল্পনা করছি? রেচাল ঠোঁটে এক চিলতে ক্রূর হাসি ফুটিয়ে তাচ্ছিল্য করে বলে, কে জানে, তোমার পক্ষে তো সবই সম্ভব। রেচালের কথায় ইভান রাগে অগ্নিমূর্তি ধারণ করে। থুতনি সমেত এক হাতে রেচালের গাল চেপে ধরে প্রচণ্ড জোরে। দাঁত কিরমির করে সে বলে উঠল, তোমার সাহস বেড়েছে দেখছি। ফ্রান্সে গিয়ে এতটা জোর পেলে কিভাবে? রেচাল যন্ত্রণায় কুঁকড়ে উঠল। উফ, ইভান, ছাড়ো। ব্যথা লাগছে আমার। ইভানের ঠোঁটের কোণে ফুটে হালকা তাচ্ছিল্যের হাসি, কিন্তু কণ্ঠে সেই ক্রোধের আগুন তখনও বিরাজমান। অত্যন্ত ধীর গলায়, কিছুটা রক্ত হিম করার মতো গলায় বলল, ব্যথা লাগার জন্যই তো ধরেছি, সুইটহার্ট। আমার সামনে মুখে মুখে কথা বলার সাহস দেখাচ্ছ, নাকি অন্য কোনো খেলায় মেতেছ? কয়েক মুহূর্তের নীরবতার চাদরে মুড়ে গেল দুজনেই। তারপর হঠাৎ যেন সমস্ত সংযম ভেঙে গেল ইভানের। এবারে রেচালকে ধাক্কা মেরে সরিয়ে দিল নিজের থেকে। তার দিকে তর্জনী তুলে তীব্র গর্জনে বলল, তুই কি অন্য কাউকে পেয়ে গেছিস? কি বলছো এসব? আমাকে ফেলে দিয়ে নতুন কারো সঙ্গে চলছিস? তুই কি আমাকে আর প্রয়োজন মনে করিস না? নাকি তুই ফ্রান্সে আগে থেকেই কোনো প্রেমিক ফেলে এখানে আমায় ঠকাতে এসেছিস? বল, বল, বল। ইভানের এরূপ হঠাৎ হিংস্র ব্যবহার ও তার কথা শুনে রেচালের রক্ত হিম হয়ে গেল। কোনোভাবেই তাকে সত্যি জানতে দেওয়া যাবে না। তার সারা শরীর কাঁপতে শুরু করল। সে কাঁপা গলায় ফিসফিস করে বলল, কি বলছো তুমি, ইভান? আমি তোমাকে ভালোবাসি বলেই তো ফিরে এসেছি। যদি অন্য কেউ থাকতো, তাহলে কি ফিরতাম তোমার কাছে? রেচালের কথা বলার ভঙ্গি ও কণ্ঠে এতটা অসহায়তা ছিল যে মুহূর্তের জন্য ইভান চুপ করে গেল, কিন্তু তার চোখের আগুন তখনও নিভে যায়নি। রেচালকে পুনরায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল ইভান। ভয় আর শঙ্কার ঘন ছায়া যেন রেচালকে ঘিরে ধরল। তার মন বলে দিল, এইবারও ইভানের অসহনীয় অত্যাচারের শিকার হতে হবে। নিজের সম্ভ্রম রক্ষার জন্য এই যুদ্ধ এবারও বৃথা যাবে। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হতে হতে রাফায়েলের মুখ ভেসে উঠল তার চোখের সামনে। একটা স্বস্তির স্মৃতি। কিন্তু সেই স্বস্তিকে তিরস্কার করল সে নিজেই। কেন আবার জড়িয়ে পড়ল এই ধ্বংসাত্মক খেলায়? রাফায়েলের সঙ্গেই তো সে সুখে ছিল। তার চেহারায় ফুটে উঠল তিক্ততার ছাপ, কিন্তু এই তিক্ততা চাপা পড়ল ইভানের নির্মমতার নিচে। রেচালকে ভুল প্রমাণ করে নিজস্ব ছোট ঘরটা থেকে মোটা একটা দড়ি নিয়ে এলো ইভান। এরপর শুরু হলো এক নির্মম প্রতিশোধের অধ্যায়। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে দড়িটা দিয়ে রেচালকে আঘাত করতে শুরু করল। রেচালের গায়ের প্রতিটি আঘাত যেন আগুনে জ্বলজ্বল করে উঠল। তার চোখ দুটি হয়ে উঠল নিভু নিভু এক লেলিহান শিখা, যা একই সঙ্গে প্রতিবাদের আর বেদনাভরা নীরবতার প্রতীক। কিছুক্ষণ পর ইভানের ক্রোধের স্রোত থেমে এলো। তার হুঁশ ফিরল। রেচালের আহত শরীরের দিকে তাকিয়ে যেন নিজের পাপের ভারে মুহূর্তেই ভেঙে পড়ল। তড়িঘড়ি করে বিছানা থেকে তুলে নিল তাকে।
তার শরীরের চিহ্নগুলো যেন প্রতিটি আঘাতের সাক্ষ্য বহন করছে। বাথরুমে নিয়ে গিয়ে উষ্ণ পানির বাথটাবে শুইয়ে দিল রেচালকে। কিন্তু পানির ছোঁয়া লাগতেই ব্যথায় কুকিয়ে উঠল সে। ইভানের মুখে তখন অন্য সুর। গলায় মিশে ছিল আদরের আভাস। কেন রাগাও আমায়, রিচি? সে শক্ত মুখে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। এটাই তোমার ভালোবাসা, ইভান? ভালোবাসা এমনই হয়। আমার গায়ে হাত তোলার সময় একটুও কাঁপল না তোমার হাত? ইভান কাঁপা গলায় উত্তর দিল। আমার হুঁশ ছিল না, রিচি। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো হবে না। প্রমিস। আমি ডক্টরকে কল করছি। রেচালের ঠোঁটে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। সেই হাসিতে ছিল তার সমস্ত বেদনা, ঘৃণা আর ইভানের প্রতি অব্যক্ত অভিমান। রাত যেন জেগে আছে কোনো অদ্ভুত অপেক্ষায়। শহরের নীরব রাস্তাগুলো যেন শীতল মৃত্যুর মতো স্তব্ধ। এয়ারপোর্ট থেকে ছুটে চলা একটি কালো গাড়ি রাস্তায় আলোর রেখা এঁকে সামনে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে বসা লোকটির চেহারায় অস্বাভাবিক প্রশান্তি, কিন্তু তার চারপাশে ঝড়ের পূর্বাভাস। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত ধীর স্থিরতা। চারপাশের শূন্যতা যেন তাকে ভীষণ মানিয়ে যায়। হঠাৎ পিছনের নির্জনতার ভাঁজে একের পর এক হেডলাইট জ্বলে উঠল। আরও কয়েকটি গাড়ি তাদের পেছনে পেছনে ছুটে এলো। ড্রাইভার শঙ্কিত চোখে রিয়ার ভিউ মিররে তাকালেও কিছু বলার সাহস পেল না। তার পেছনে বসা মানুষটি পরিচিত নাম, শহরের প্রভাবশালী একজন মানুষ। পেছনে থেকে আসা আলো ক্ষীণ থেকে উজ্জ্বল হতে লাগল। ধীরে ধীরে দূরত্ব কমতে থাকলো গাড়িগুলোর মাঝে। ড্রাইভারটি মুখে অস্বস্তি নিয়ে বলল, স্যার, আমাদের ফলো করছে কেউ। লোকটি শান্ত গলায় বলল, গাড়ি চালাও। এখন গাড়ি থামিও না। স্পিড নর্মাল রাখো। একবার হাইওয়েতে উঠতে পারলে কোনো সমস্যা হবে না। জি স্যার। লোকটির নির্দেশ মেনে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং হুইলে হাত শক্ত করে ড্রাইভার ছেলেটি। মহাসড়কের বাঁক ঘুরতেই তাদের গাড়ির সামনে একটি কালো জিপ এসে পথ আটকাল। তার ঠিক পেছনে সেই ধাওয়া করা গাড়িগুলো এসে থামল। ড্রাইভার ব্রেক কষতে না কষতেই চারপাশ থেকে মুখোশ পরা লোকেরা রিভলভার হাতে গাড়িটা ঘিরে ফেলল। কালো মুখোশ পরা মানুষগুলো যেন অন্ধকার থেকেই বেরিয়ে এলো। ড্রাইভার দ্রুত তার রেজিস্ট্রারকৃত ছোট মাপের পিস্তল বের করার আগেই একজন ছুরি ঠেকালো তার গলায়। গাড়ির ভেতরে বসা মানুষটি নড়লেন না, শুধু তাকালেন। তার চোখে কোনো ভয় নেই। নেমে পড়। তুই ফেঁসে গেছিস। পেছনের সিটের দরজা খুলে কর্কশ গলায় বলল রায়ান নামের ছেলেটি। টাকায় পোষ্য কুকুর বললেও ভুল হবে না ছেলেটাকে। টাকায় কেনা সম্ভব তাকে। উপায়ান্তর না দেখে ধীর পায়ে গাড়ি থেকে নামল লোকটি। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অন্যমনস্ক প্রশ্ন লুকিয়ে আছে। কোনো বাধা না দিয়েই নিজেকে তুলে দিল তাদের হাতে। বর্তমানে তার এখানে কিছু করাটা বোকামি ছাড়া কিছু না। কেননা তারা লোকবলে দুজন, কিন্তু অপর পাশে ডজন খানেক মানুষ দাঁড়িয়ে। তাছাড়া তার সোর্স নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। নিচু স্বরে সে বলল, লেট মাই। আর কোনো কথা বলার সুযোগ পেল না লোকটা। মুখ বেঁধে, হাত পা দড়ি দিয়ে জড়িয়ে, তাকে অন্ধকারের এক পুরনো এবং পরিত্যক্ত গোডাউনে নিয়ে যাওয়া হলো। সেই জায়গাটি যেন রাতের গহ্বর, কোথাও কোনো শব্দ নেই, শুধুই দূরত্বের নিস্তব্ধতা। গোডাউনটা যেন লোকটির জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যার পেছনে নিজের শক্তি, অর্থ আর অহংকার। সামনে অনিশ্চয়তার এক অন্ধকার। কেবল প্রশ্ন, কে বা কারা এই অপহরণ পরিকল্পনা করেছে? কি তাদের উদ্দেশ্য? ভাবান্তর হয় লোকটার। তার হাত পা শক্ত আরো করে চেয়ারের সাথে বেঁধে রাখা হলো। পায়ে পরানো হলো লোহার শিকল। কালো মুখোশ পরা রায়ান সামনে দাঁড়িয়ে বলল, বসো বলেছিল তুই এক ধুরন্ধর লোক। কিন্তু দেখে তো তা মনে হচ্ছে না। তবে জেনে রাখো, এখান থেকে কেউ বাঁচতে পারে না। তুইও পারবি না। কিরে, কিছু বল। লোকটি সম্পূর্ণ চুপ। তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। যেন এই পরিস্থিতি তার কাছে নতুন নয়। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ শোনা গেল। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। হ্যান্ড হিম ওভার টু মি। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর ভেতরে প্রতিধ্বনি তুলল সেই ছায়া মানব। সবাই থেমে গেল কিছুক্ষণের জন্য। কেউ কণ্ঠস্বরের মালিককে দেখেনি, কিন্তু সে যে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে তা স্পষ্ট। রায়ানের কিছুটা ভয় হলো। পুলিশ নয়তো? কাপা গলায় সে প্রশ্ন করল, কে?
বাইরে থেকে কণ্ঠস্বর ভেসে এলো, ও আমার শিকার, দিয়ে দে ওকে, যা চাইবি তাই পাবি। তোরা ওকে মারতে চাস, আমিও মারতে চাই। আমি ওকে শেষ না করলে আমার বস আমাকে মেরে ফেলবে। গোডাউনটা নিস্তব্ধ হয়ে রইল কিছু সময়। শুধু দূরের পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে, তা ভালো মতোই বোঝা গেল। সেই অচেনা কণ্ঠস্বর আবার প্রতিধ্বনি তুলল, আমি তোদের ডেড বডি দিব, তোরা ওর নামে চালিয়ে দিবি। এই লোকটার মৃত্যু শুধুই আমার হাতে, কেবল আমি মারব ওকে, এত সহজে তো মরতে দেব না ওকে। ওর চোখগুলো তুলে নেব, ওর হাতের নখগুলো আমি উপড়ে ফেলব, ওর শরীর ছালগুলো তুলব নিজের হাতে, ওকে টুকরো করে ফেলব আমি। বিকৃত মস্তিষ্কের লোকটির গলার স্বর জড়িয়ে এলো। ইভানের ঠিক করা লোকগুলো তখনও দ্বিধাগ্রস্ত। কেউ কিছু বুঝে ওঠার আগেই দরজার সামনে এক ছায়া স্পষ্ট হয়ে উঠল। একটা লম্বা কালো কোট পরা মানুষ, যার মুখ অন্ধকারে ঢাকা। রায়ান চিৎকার করে প্রশ্ন করল, কে তুই? লোকটি ঠান্ডা গলায় বলল, তোরা বড্ড প্রশ্ন করিস, বল কত টাকা লাগবে। ওকে আমার চাই, নয়তো তোদেরও শেষ করে ফেলব। লোকটার কথা শেষ হতে না হতেই কয়েকটা গাড়ি এসে থামল গোডাউনের সামনে। লোকটি শান্তভাবে এগিয়ে এলো। তার চোখে কিছু একটা ছিল, যা ঘরে থাকা প্রতিটি মানুষকে থমকে দিল। সে কোটের ভেতর থেকে একটি সাদা কাগজ বের করে বলল, তোদের জন্য এক নতুন চুক্তি। কিন্তু তার আগে ওকে ছাড়, ইভান আমাদের মেরে ফেলবে। রায়ান ভয়ার্ত গলায় বলল, চিন্তা করিস না, ও জানবে না এসব। এমনিতেও এই লোকটাকে আমি শেষ করে ফেলব, নির্মম মৃত্যু দিব ওকে আমি। আমাদের কিছু হবে না তো? কিছু হবে না, আস্থা রাখো আমার ওপর। গুন্ডারা একটু দ্বিধা নিয়ে লোকটির দড়ি খুলতে শুরু করলো। ঠিক তখনই ছায়াময় লোকটি একদম কাছে এসে বলল, তোরা যা চেয়েছিলি তা পেয়ে গেছিস, এখন এখান থেকে চলে যা। ইভানের ঠিক করা লোকগুলো চলে যেতেই ছায়ার আদল থেকে বেরিয়ে এলো লোকটি। তার মুখটা দেখা মাত্র অপহৃত লোকটির চোখ বিস্ময় ছাপিয়ে উঠল। তুমি? লোকটি ঠান্ডা হেসে বলল, হ্যাঁ, আমি। কি ভাবছো? তোমাকে বাঁচাতে এসেছি। না ডিয়ার, এই নাটকটা দরকার ছিল কেবল তোমার আস্থা অর্জনের জন্য। তোমার সব শেষ, এবার নতুন গল্প শুরু হবে। কিন্তু এইবার গল্পের নায়ক আমি, খলনায়কও আমি। এলিজাবেথ, 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 সি ইজ মাই প্রিন্সেস। কিছুটা থেমে আবারও বিকৃত হাসল অ্যাশার। হাসির আদলেই হঠাৎ প্রচণ্ড জোরে বলে উঠল, আর তুই রিচার্ড লিয়াম, ইভানের সাথে মিলে আমার প্রিন্সেসকে মেরে ফেলতে চাইছিলি। খুন করে ফেলবো তোকে আমি। অ্যাশার, আমি সত্যিই জানতাম না এলিজা তোমার কিছু হয়। ওই প্রস্টিটিউটটা। রিচার্ডের কথা শেষ হওয়ার আগেই গর্জন করে উঠল অ্যাশার, শ্যাট আপ রিচার্ড। তুই কোন সাহসে এলিজাবেথকে প্রস্টিটিউট বলিস? তুই জানিস ওকে? এলিজাবেথ একটা চাঁদ, তবে চাঁদের মতো ওর গায়ে দাগ নেই। আমার নিষ্পাপ চাঁদ। এলিজার নিষ্পাপ মুখটাকে বিশ্বাস করে ঠকে যেও না অ্যাশার। তোমার ভালোর জন্য বলছি। আমি মানুষ চিনি অ্যাশার। ও তাই নাকি? তা, মাই ডিয়ার রিচার্ড, তুই জানিস আজকে তোকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে কে? তোর প্রাণপ্রিয় ছেলে ইভান। সেটা জানিস তো? কি? কখনোই না। ইভান এটা করতে পারে না। প্রমাণ লাগবে। পেছনে থেকে আরও একটি পরিচিত মুখ ভেসে উঠে। রিচার্ড যেন থমকে গেছে কিছু মুহূর্ত। স্যার, তোকে আমি কত বিশ্বাস করতাম। তুই আমারটা খেয়ে পড়ে বড় হয়ে এই কাজটা কিভাবে করতে পারলি? সরি, কিন্তু আপনি হয়তো মিশানকে ভুলে গেছেন স্যার। মিশান? জি স্যার, ছোট্ট একটা মেয়ে, সাহায্যের নাম করে যার সাথে আপনি। ছি। মিশান তোর কি হয়? আমার ছোট বোন, যাকে তুই রেপ করে মেরে ফেলেছিস, যার অনাবৃত দেহটাকে ঝুলিয়ে রেখেছিলি তার বাড়ির সামনে। ভুলে গেছিস রিচার্ড? তুই ভুলতে পারিস, কিন্তু তোর পাপ তোকে ভুলে যায়নি রিচার্ড। আমি আশার স্যারের আন্ডারে থেকেই তোর ওপর নজর রেখে এসেছি এতদিন। আজ যখন জেনেছি তোর ছেলে তোকে মারার প্ল্যান করছে। লোকটি আর কথা বলল না। লোকটা আর কেউ না, রিচার্ডের সেই ড্রাইভার। তাদের কথোপকথনের মাঝেই এক ছায়ামূর্তি সরে গিয়ে কারো নাম্বারে কল করে। হ্যালো স্যার, ম্যাডামের কথা অনুযায়ী কাজ তো করেছি, তবে এখানে আরেকজন চলে এসেছে। যতটুকু নজর রাখলাম, তাতে এটুকুই বুঝলাম যে ছেলেটার নাম অ্যাশার। অপর পাশ থেকে ছোট উত্তর করে লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হলো।
দিনের আলোর গলা চেপে ধরে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন এক ঘর। সারা ঘর জুড়ে এক ধীর পদধ্বনি মিশে যাচ্ছে আবেশে। একটি ফোন কল, দুটি কণ্ঠ, আর সেই কণ্ঠের প্রতিটি শব্দ যেন কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। হেঁটে হেঁটেই কথা বলছে অন্ধকারে আচ্ছন্ন সেই পুরুষের ছায়ামূর্তি। অপর পাশ থেকে কল তুলে কেউ ছোট করে বলল, হ্যালো, রিচার্ডকে আমরা নিয়ে আসতে পারিনি। সেখানে থার্ড পার্টি ছিল। হতাশার রেশ দেখা মেলে পুরুষালী গলার স্বরে। কিছুটা রাগ হয়েই তাচ্ছিল্য করে নারী ছায়ামূর্তি বলে উঠে, তোমরা কি একটা কাজও ঠিক মতো করতে পারো না? রাগ হচ্ছিস কেন? হঠাৎ করে যোগাযোগ করলি, হঠাৎ করেই বললি রিচার্ডের উপর হামলা হবে। ওকে যেন আমরা তুলে আনি। সময় পেলাম কই বল? আমিও হঠাৎ করেই জানতে পেরেছি ইভান নাকি রিচার্ডকে মারার প্ল্যান করেছে। তুই কিভাবে জানলি? আমি জানি না এমন কিছু আছে নাকি? বাঁকা হাসে নারী কণ্ঠের অধিকারিণী। হ্যাঁ আছে তো। কি? সন্দিহান হয় মেয়েটি। রিচার্ডকে তুলে নিয়ে গেছে কে তা জানিস? না। তবে বের করে ফেলবো। কিছুটা থেমে উত্তর করে সেই নারী ছায়ামূর্তি। তার দরকার পড়বে না। ছেলেটার নাম অ্যাশার। কি? আপাতত এটুকুই জানি। পরিচয় জানার জন্য সোর্স কাজে লাগাতে হবে। আমি অলরেডি ভেবে রেখেছি কিভাবে বের করব। তার দরকার নেই। ছেলেটাকে আমি চিনি। তবে সে যে ধুরন্ধর এক লোক, তা আমার জানা ছিল না। বাহ! যদিও অবাক হওয়ার কিছু নেই জানি। আমরা ডালে ডালে চড়লে, তুই পাতায় পাতায় চলিস। তোর সাথে লাগতে যাওয়াই বৃথা। উহুম। আমি শিরায় শিরায় চলি। যাই হোক, অনেক কাজ পড়ে আছে। পরে কথা হবে। হ্যাঁ। দরকার পড়লেই কল করবি। জানি জানি। বেশি কথা না বলাই ভালো। কথাটা বলেই লাইন কেটে দিল নারী কণ্ঠধারী মানুষটি। মুখে ফুটে উঠল বিস্তর এক হাসি। লাইনের অপর পাশে থাকা লোকটি দীর্ঘশ্বাস ফেলে মলিন হাসল। আপাতত দায়িত্ব শেষ তার। আপনার কফি। ধন্যবাদ। উডি। উডি চেয়ার টেনে বসতে বসতে বলল, স্যার, আমরা কি আজমিলার রেসিডেন্সে যাব? না উডি, এখানে থাকা লাগবে। তাছাড়া আরও একটা কাজ বাকি রয়ে গেছে আমার। কাল বা পরশু যাব বাড়িতে। কিন্তু আপনি তো এভাবে হোটেলে থাকতে পারেন না। কিছু করার নেই। থাকা লাগবে। বাড়ি ফিরলে সমস্যা আছে উডি। ঠিক কি সমস্যা জানতে পারি, স্যার? এবার ফিরলে ড্যাড এন্টিক্সের বিজনেস আমাকে ধরিয়ে দিতে চাইবে। কিন্তু আমি চাই না এটা। কিন্তু কেন স্যার? উডি, বাবার বিজনেস ডাউন হওয়ার পর ডিয়ানা হাল ধরেছে। ওর তিল তিল করে গড়ে তোলা কোম্পানি এভাবে হাতিয়ে নেওয়ার ইচ্ছা নেই। আর আমি আমার দুনিয়ায় ভালো আছি উডি। প্রোগ্রামিং ইজ মাই প্যাশন। তাছাড়া অ্যান্টিক্সের বিজনেসে ঢুকলে সবাই আমাকে লুইস মিলারের ছেলে হিসাবে জানবে। তখন আমার কার্যসাধন করা দুষ্কর হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি। কিছুটা থেমে সে আবারও বলল, ভালো কথা। ডিয়ানা ম্যাডাম কল করেছিলেন একটু আগে। কি বলেছে? জিজ্ঞাসা করছিল আপনি খেয়েছেন কিনা। আর পৌঁছে কল করেননি কেন? তুমি কি ওকে বলেছ আমি ইভান লিয়ামের সাথে মিটিং করতে গিয়েছিলাম? না স্যার, ব্রিয়ান আমাকে বলতে মানা করেছে। ওকে। গুড জব। কি বলেছ? বলেছি আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি ইনভেস্টমেন্ট মিটিংয়ে গিয়েছেন। আর তাদের সাথে ডিনার করেছেন। ভালো করেছ। চলো রিচার্ডের সাথে আবার সাক্ষাৎ করে আসি। আমি বিল পে করে আসছি। যাও। উডি কফি শপের কাউন্টারে দাম পরিশোধ করে এসে বলল, চলুন স্যার। নির্জন গুদামে রিচার্ডের দম আটকে আসছে। চোখে অন্ধকার ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই তার কাছে। তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। সামনে বসে আছে অ্যাশার, মুখে অদ্ভুত শান্ত হাসি, যা রিচার্ডের বোধগম্য হয় না। চারপাশে এক উটকো বাজে গন্ধ। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এটা কিভাবে হলো? ইভান কি করে তাকে মারতে চাইল? তার নিজের ছেলে। তার মতোই স্বার্থপর হয়েছে তার ছেলে। ঘন্টা দুয়েক আগে রিচার্ড ভেবেছিল সে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। টাকার জোরে সবকিছু কেনা যায়। মানুষ, আইনের লোক, এমনকি জীবনও। কিন্তু এখন তার মনে হচ্ছে, সে মৃত্যুর একদম কিনারায়, যেখানে টাকা বিলিয়েও সে ফিরতে পারবে না। অ্যাশার ধীর গলায় বলে, জানিস আমি এই মুহূর্তটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি। আমার এলিজাবেথকে তুই কত কষ্ট দিয়েছিস, তুই জানিস। রিচার্ড ভয় মাথা নিচু করে ফেলে। অ্যাশারকে সে নিতান্ত সহজ সরল একটা ছেলে ভাবত।
সে রাগী তাও জানত। তবে অ্যাশারের এই সাইকোপ্যাথিক রূপ তার শিরোধারায় শীতল প্রবাহ সৃষ্টি করেছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অ্যাশারের সাথে তার পরিচয় হয়েছিল ক্যালিফোর্নিয়ার একটা আইটি প্রোগ্রামে। নামকরা প্রোগ্রামার হিসাবেই তাকে চেনে রিচার্ড। তার কয়েকটা প্রজেক্ট নমিনেট করা হয়েছিল ক্যালিফোর্নিয়া আইটি জিনিয়াস অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে। অ্যাশার চোখে এক ঝলক বিদ্বেষ ফুটে ওঠে। ঠান্ডা গলায় উন্মাদের ন্যায় মিহি হেসে বলে, রিচার্ড, তোকে আমি কত সম্মান করতাম বল। আঙ্কেল বলে ডাকতাম তোকে, তাই না? আর তুই আমার এলিজাবেথের দিকে হাত বাড়ালি। রিচার্ড মুহূর্তে থমকে যায়। সে নিজেকে ডিফেন্ড করে বলার চেষ্টা করে, আমি কখনোই জানতাম না। অ্যাশার মুষ্টি শক্ত হয়ে যায়। রিচার্ডের সম্মুখ থেকে উঠে দাঁড়ায় সে। অস্বাভাবিক শান্ত গলায় বলে, হ্যাঁ, সে আমার, কেবল আমার। এলিজাবেথ শুধুমাত্র অ্যাশারের। প্রথমে তোর ছেলে আমার থেকে ওকে কেড়ে নিল। কথাটা বলেই থেমে গেল অ্যাশার। গলার স্বর কিছুটা নরম করে আবারও বলতে লাগলো, না, কেড়ে নেয়নি। আমার গাফিলতির কারণে জিতে গিয়েছিল। কিন্তু তারপর ওকে ছেড়ে দিল। হাউ সিলি। ইভান আসলেই একটা জার্ক। আর তুই তুই ওকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, শুধুমাত্র তোমার নিজের স্বার্থ রক্ষার জন্য। রিচার্ড কাঁপতে কাঁপতে কিছু বলার চেষ্টা করে। আমি অ্যাশার হেসে ওঠে, এক বিদ্রূপের হাসি। সে ধীরে ধীরে হেঁটে যায় দরজার দিকে। দরজার পাশে থাকা ঝুলন্ত কেবিনেট থেকে একটা ছোট ছুরি তোলে। তার চোখে এক অদ্ভুত ধরনের ঠান্ডা ঘৃণা ফুটে ওঠে। তোকে বাঁচিয়ে রেখেছি শুধু এই মুহূর্তটার জন্য। আজ তোকে প্রতিটা মুহূর্তে সেই যন্ত্রণার স্বাদ নিতে হবে, যা এলিজাবেথ পেয়েছিল। অ্যাশার ধীরে ধীরে রিচার্ডের সামনে হাঁটু গেড়ে বসে। তার হাতে থাকা ছোট ছুরিটা দরজা ভেদ করে আসা মিহি আলোতে চকচক করে ওঠে। রিচার্ড শ্বাসকষ্টে কাঁপছে, তার মুখে আতঙ্কের চিহ্ন। তোকে প্রথমে ভয় পাওয়াতে চাই, কারণ ভয় আসল শাস্তি শুরু করার পথ। তোকে এত সহজে মারব না রিচার্ড। তিল তিল করে তোকে শেষ করব আমি। সে রিচার্ডের বাম হাতটা ধরে। ছুরির ধারালো প্রান্তটা তার আঙুলের ওপর রেখে বিকৃত হাসে। অ্যাশারের নিষ্পাপ মুখশ্রী ইতিমধ্যেই বিশ্রী এক রূপ ধারণ করেছে। মুখের সেই জঘন্য হাসি ফুটিয়ে রেখেই সে বলে, তুই জানিস একটা আঙুলে কতগুলো স্নায়ু থাকে? রিচার্ড সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে থাকে অ্যাশারের পানে। উত্তর না পাওয়ায় রিচার্ডের হাতটা আরো শক্ত করে চেপে ধরে। অ্যাশার ছুরির সামান্য অংশ দিয়ে রিচার্ডের আঙুলের মাথায় কেটে দেয়। মুহূর্তেই রক্ত কণাগুলো ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়তে শুরু করে। রিচার্ড আর্তনাদ করে, চিৎকার করে ওঠে। অ্যাশার বাঁকা হেসে বলে উঠে, এটা কেবল শুরু। কিছু মুহূর্ত ক্ষান্ত থেকে সে আবারও রিচার্ডের হাতের চামড়ার সামান্য অংশ কেটে ফেলে। তার চোখে শান্তি, যেন সে প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। এখন বল, তুই ওকে মারার চেষ্টা কেন করেছিলি? রিচার্ড কাপা গলায় বলে, এলিজা আমাদের চুক্তি ভঙ্গ করেছিল। রাগে নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। অ্যাশার থেমে যায়। এক মুহূর্ত চুপ থেকে সে রিচার্ডের মুখের খুব কাছে এসে ফিসফিস করে, এটা জানিস, রিচার্ড, তুই একটা জানোয়ার। আর আমি হলাম অমানুষ। আর এখানে তোকে শেষ করতে এসেছি। আর তোর ছেলে ইভানকেও শেষ করে ফেলব। আগেই বলেছিলাম এই গল্পের নায়কও আমি আর খলনায়কও আমিই। কথা শেষ করেই রিচার্ডের পায়ের ওপর নজর দেয় সে। বিড়বিড় করে বলে, তোর মতো লোকের চলার শক্তি থাকা উচিত নয়। সে রিচার্ডের পায়ের নিচে থাকা ধাতব রড তুলে নেয় হাতে। নিজের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে রিচার্ডের হাঁটুতে। রিচার্ডের চিৎকারে গুদামের দেয়াল কেঁপে ওঠে। এটাই যথেষ্ট নয়, তুই এখনো বুঝতে পারিসনি কি পরিমাণ যন্ত্রণায় ছটফট করেছিল আমার এলিজাবেথ। অ্যাশার ঠান্ডা স্বরে বলে। সে কিছুটা ঝুঁকে রিচার্ডকে বেঁধে রাখা চেয়ারে ভর ছেড়ে দিয়ে তার গলায় কাটা দাগ সৃষ্টি করে, তবে গভীর নয়। রক্ত চুইয়ে পড়ে। রিচার্ড চিৎকার করে ওঠে, তোকে আমি মেরে ফেলব না। তোকে সেই অবস্থায় রেখে দেব, যাতে তুই প্রতিদিন তোর পাপের শাস্তি নিজের শরীরে অনুভব করো। পরদিন সকালে, রাতে বারান্দা পর্দাগুলো টেনে নিতে ভুলে যাওয়ায় সকালের মিষ্টি রোদের আছে ঘুম ভাঙে অ্যাশারের। কিছুটা ঘুমের ঘোরে থেকেই ফোন হাতে নিয়ে কিছু একটা দেখে মুচকি হাসে সে। অ্যারনের ফোন থেকে এলিজার অনেকগুলো মেসেজ তার এই বিস্তর হাসির কারণ। মেসেজের রিপ্লাই না করে সে সরাসরি কল করে এলিজাকে।
সাথে সাথেই অপর পাশ থেকে কল রিসিভ করে এলিজা। ফুরবল কণ্ঠে বলে, গুড মর্নিং অ্যাশ। মর্নিং প্রিন্সেস। ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ। তুমি ফোন ধরেছ কেন? অ্যাডি বলেছে আমি একটু একটু ফোন ধরতে পারবো। তাই রনক আজ সকালে ঘরে এসেছিল। আর ওর থেকে সকালে ফোন চেয়ে নিয়েছি। তাছাড়া তুমি তো এলেতে গিয়ে কলও করনি। আমাকে না রাগালে তোমার ভালো লাগে না, তাই না? একদম ঠিক ধরেছ। রাগ করলে তোমার নাক মুখ লাল হয়ে যায়। ফিলস লাইক ইউ আর ব্লাশিং। হ্যাঁ। এই অবস্থাতেও রাগ উঠানোর চেষ্টা চালাচ্ছ। তোমাকে কিছু বলারই নেই আমার। রাগ হচ্ছ নাকি? না প্রিন্সেস। আপনার সাথে রাগ হওয়ার মতো সাহস আমার আছে নাকি? হঠাৎ উড়ি এসে অনুমতি ছাড়াই অ্যাশারের ঘরের দরজা খুলে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়। তার চোখ কিছুটা বিভ্রান্তি, কিছুটা আশ্চর্যতায় ভরে ওঠে। কাল রাতে অ্যাশার যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, তার সাথে এই মধুর হাসি, এই নাদান কথাবার্তার কোনো রকম মিল খুঁজে পাচ্ছিল না উডি। সে দাঁড়িয়ে থেকে কিছু সময় চুপচাপ একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অ্যাশারের মুখে যে গতরাতের অগ্নিমূর্তি ছিল, যে দৃষ্টিতে সে অপরাধীকে দমন করেছিল, আজ তার মধ্যে এক প্রকার অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। উডি জানত না এক মানুষ দুটো রূপ ধারণ করতে পারে, একটা শিকারী এবং একটা নিরীহ। এলিজার সাথে এই উজ্জ্বল, নিষ্পাপ কথোপকথনে সে যেন অ্যাশারের ভিন্ন এক দিক দেখছিল। হঠাৎ তার মনে হলো, গত রাতের অ্যাশারের যে ক্রোধ আর আজকের হাসির যে প্রশান্তি, তাদের মধ্যে কিছু একটা বিরাট অমিল আছে। এলিজার কণ্ঠে আবারও মিষ্টি ধ্বনি শোনা যায়, আর অ্যাশারের মুখে সেই অপরিচিত, হাস্যোজ্জ্বল ছাপ। কিন্তু উডির দৃষ্টি আরও কিছু সময় স্থির হয়ে থাকে। তার মনে একটা প্রশ্ন ওঠে, কি আছে এই অ্যাশারের ভেতরে? এই মুখে যে হাসি, তার সাথে কালকের রক্তমাখা নৃশংসতা কেন মেলে না? উডি সেখান থেকে চলে যায়। তার মনে কিছুটা দোটানার জন্ম নেয়, এই পরিবর্তনের পিছনে কি এক গভীর রহস্য লুকিয়ে আছে। হয়তো একদিন তা সামনে আসবে, আর সেই মুহূর্তের জন্য প্রস্তুত হতে হবে তাকে। মুচকি হেসে নিজের কাছেই আওড়ায়। হার্ট অ্যাটাক হওয়ার আগে নিজেকে সামলা উডি। অ্যাশার তোকে হার্ট অ্যাটাক দিয়েই মারবে। হি ইজ হান্টার এন্ড প্রে অ্যাট দ্য সেম টাইম। এলিজার সাথে কথা শেষ করে ফ্রেশ হয়ে নেয় অ্যাশার। আজকের দিনটা ব্যস্ততায় কাটবে, এটা তার ভালো করেই জানা। আজকে তার আরও দুটো কাজ আছে। ফ্রেশ হয়ে এসে উডিকে রেডি হয়ে গাড়িতে বসতে বলে নিজেও তৈরি হয়ে নেয়। গাড়ির দরজা খুলে ভেতরে বসতেই উডি প্রশ্ন করে, কোথায় যাবেন, স্যার? ফার্স্ট ডেস্টিনেশন। অ্যাশার এক মুহূর্ত চুপ করে থেকে উত্তর দেয়, কালকের মিটিংয়ের পর ইভান লিয়াম আমাকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করেছিলেন। উডি একটু থেমে বলে, ওহ, হ্যাঁ, মাথা থেকেই বেরিয়ে গেছে। আপনি তো তার ডিনারের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি যাবেন যে সেটা ভাবিনি। অ্যাশার হালকা হেসে তীক্ষ্ণ শীতল কণ্ঠে বলে, ওর বাবাকে ধরার তাড়া ছিল যে। তাছাড়া আজকের ইভান লিয়ামের নাটক দেখতে হবে তো। রিয়ারভিউ মিররে অ্যাশারের বিকৃত হাসি দেখে নিজেও একটু হাসল উডি। বরাবরই সে অ্যাশারের রাগী, বিকৃত আর বদমেজাজি রূপ দেখে অভ্যস্ত। অ্যাশারের নাদান হাসি দেখলেই উডি বিভ্রান্ত হয়। ছেলেমানুষি ঢঙের হাসি। সেটা কি অ্যাশারকে মানায়? উহুম। একদমই না। অন্তত উডির কাছে মানায় না। নাকি রূপকথাই সত্য? পুরুষ যতই বিকৃত হোক না কেন, শখের নারীর কাছে সে সন্তপর্ণে নিজেকে বিলিয়ে দেয়। ভাবান্তর হয় সে। গাড়ির ইঞ্জিন গর্জন দিয়ে ওঠে, আর অ্যাশার তার ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী হয়। তার মনে স্পষ্ট একটা লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনে সে কতটা নির্মম হতে পারে, এটা উডি খুব ভালো করেই জানে। মিলার, আপনি আমার আমন্ত্রণে সায় দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। লিয়াম, আমি কথা দিয়েছি আপনাকে। না রেখে পারি বলুন? আপনার গার্লফ্রেন্ড আসেনি? অ্যাশার চোখে মুখে কিছুটা বিরক্তি ফুটিয়ে বলল, আমি ভেবেছিলাম এটা বিজনেস রিলেটেড ডাইন ইন। বিজনেস রিলেটেড হলেও ও ইনভাইটেড ছিল। যেহেতু উনি আপনার সাথে এলেতে এসেছেন। ওহ, আসলে লিজা পার্লারে গিয়েছে। আর সকালে সে কিছু খায় না মিলিয়াম। ডায়েট, বুঝেছি। আপনার গার্লফ্রেন্ড কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে নাকি? না, তবে সে চাচ্ছে জয়েন করতে। ওহ, আই সি। চলুন মিলার, আমরা বসি। হ্যাঁ চলুন। ইতোমধ্যে পুনরায় প্রবল আত্মগ্লানিতে ডুবতে শুরু করেছে ইভান।
তাও মুখে হাসি ফুটিয়ে রেখেছে সে। এলিজার সাথে নাম ব্যতীত আর কোনো কিছুর মিল নেই অ্যাশারের গার্লফ্রেন্ডের। এলিজা সবসময় খাবারের ব্যাপারে অনিয়ম করত। যখন যা ইচ্ছা খেত। যেন ডায়েট নামের কোনো কিছু তার ডিকশনারিতে নেই। কিন্তু এই মেয়ে। তাছাড়া এলিজা তো মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিল। আর এই মেয়ে কোথাও সম্পৃক্ত নেই। পার্লারে যাওয়া এলিজার পছন্দ না। সে ট্রেডিশনাল জাপানিজ স্কিন কেয়ার পছন্দ করে। তাহলে কি বিনা কারণে সে এলিজাকে মেরে ফেলল? উডি এশারের পাশে বসতে নিচু স্বরে সন্দেহ নিয়ে প্রশ্ন করে। আপনার গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? আকাশ থেকে। বাঁকা হাসে অ্যাশার। খাবার টেবিলের সামনে এসে ধীরে ধীরে মুখের মাস্ক খুলে চেয়ার টেনে বসল অ্যাশার। বহুদিন পরে ইভানের সামনে নিজের আসল চেহারা দেখানোর সময় এসেছে। মাস্ক খুলে রেখে সে স্থির চোখে ইভানের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইল। তার নির্লিপ্ততা চাহনি উডির শিরদাঁড়ায় শীতল স্রোত সৃষ্টি করল। অ্যাশারের হঠাৎ রূপ বদলটা তার হজম হচ্ছে না। এদিকে ইভান অ্যাশারকে একটিবারের জন্যও খেয়াল করছে না। সে তখনও ওয়েট্রেসের সঙ্গে ব্যস্ত। খাবারের অর্ডার নিয়ে মিষ্টি হেসে কথা বলছিল সে। অর্ডার শেষ করে অবশেষে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ফিরে অ্যাশারের দিকে তাকাতেই হকচকিয়ে উঠল ইভান। তার নজর অ্যাশারের মুখের দিকে পড়তেই ইভানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গিয়ে জায়গা নিল এক অবিশ্বাস। যেন পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তার। হঠাৎই রাগে ফেটে পড়া কণ্ঠে সে হুঙ্কার দিয়ে উঠল। তুই! ইভানের গলার স্বরে ভয়, অবিশ্বাস আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। ইভান তখনও আঙুল তুলে এক অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে আছে অ্যাশারের দিকে। অ্যাশারের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠছে। ইভানের অপ্রস্তুত এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া তার প্রত্যাশার বাইরে ছিল না। তার চোখের গভীরে অদ্ভুত এক ঠান্ডা আত্মবিশ্বাস ফুটিয়ে রেখেছে সে। ইভানের দিক থেকে দৃষ্টি সরিয়ে না নিয়েই বাঁকা হেসে সে ধীর স্বরে বলল, লং টাইম নো সি, দ্য গ্রেট লিয়াম। তুই এখানে? ইভানের কথা শেষ হওয়ার আগেই অ্যাশার নির্লিপ্ততা বজায় রেখে নরম স্বরে বলল, হ্যাঁ, আমি। বিশ্বাস হচ্ছে না। তোর সামনে দাঁড়িয়ে আমি। দেখ। তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস বা বিস্ময় নেই, বরং চাপা বিদ্রূপের ছোঁয়া স্পষ্ট। যেন বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সে আজ তার সামনে দাঁড়ানোর মুহূর্তটা উপভোগ করছে। অ্যাশারের কথা শুনে ইভানের মুখ আরও কঠোর হয়ে উঠল। অ্যাশারের ঠান্ডা ব্যঙ্গ তার গায়ে আগুন ঢেলে দিল। ইভান টেবিলের অপর পাশে ঝুঁকে দাঁত চাপা কণ্ঠে বলল, তুই এখানে কেন? মিলিয়াম। সি ইটস মি। অ্যাশার মিলার। তুই কাল রাতে মিটিং শেষে ব্রেকফাস্টে ইনভাইট করলি। এখন বলছিস এখানে এসেছি কেন? অপমান করছিস ইভান। তুই কি চাস, অ্যাশার? এখানে এসে নাটক করছিস কেন? আর কাল রাতে এজন্যই এতবার বলার পরেও মুখোশ খুললি না। এবার বুঝেছি। অ্যাশার অপ্রতিভ না হয়ে আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, যেন এই মুহূর্তটাকে উপভোগ করছে। নাটক? ওটা তো তুই ভালো জানিস, ইভান। আমি শুধু কিছু পুরনো হিসাব মেটাতে এসেছি। এছাড়া তোকে জানানো দরকার ছিল, হু দ্য হেল আই অধম। ইভানের হাত মুঠো হয়ে গেল। টেবিলের কাটলেট সেটে রাখা ছুরিটা তার নজরে পড়ল। কিন্তু অ্যাশারের নির্ভীক, ধারালো দৃষ্টি তাকে এক মুহূর্তের জন্য স্থবির করে দিল। সে দাঁত কিরমির করে বলল, তুই কি ভাবছিস তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুই মনে করিস তোর জন্য এখানে কোনো জায়গা আছে। ভুল করছিস, অ্যাশার। তোর এখানে টিকে থাকা সহজ হবে না। আমি এখনো দ্য গ্রেট লিয়াম। আমি। হ্যাঁ আমি। অ্যাশার তার গ্লাসে পানি ঢেলে নিয়ে এক ঢোকে তা শেষ করে ইভানের দিকে তাকিয়ে নিস্তব্ধ কণ্ঠে বলল, টিকে থাকার জন্য আসিনি। তুই যা শুরু করেছিলি তা শেষ করতে এসেছি। সেদিনের কাহিনীটা নিছক ছেলেমানুষি ছাড়া কিছুই ছিল না। কিন্তু তোর ছেলেমানুষি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। শুনেছি তুই তোর ওই গার্লফ্রেন্ডকে বিয়ে করেছিস। তাহলে এলিজা কোথায় ইভান? হোয়ার ইজ মাই ভেরি ওন ফার্স্ট লাভ? আমি জানি না এলিজা কোথায়। অ্যাশারের চোখে দেখা গেল এক দুর্দমনীয় সন্দেহজনক দৃষ্টি, যা ইভানকে আরও অস্বস্তিতে ফেলে দিল। চারপাশের পরিবেশ হঠাৎ যেন ভারী হয়ে উঠল। আশার ধীরে ধীরে হেঁটে কাচের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরের শীতল বাতাস আর ভেতরে জাঁকজমকপূর্ণ আলোগুলো যেন তার ঠোঁটের এক কোণের হালকা হাসিকে আরো ভয়ঙ্কর করে তুলছে। সে জানালার কাছে হাত রেখে বাইরে তাকিয়ে বলে,
তুই বড্ড বোকা, ইভান। সব সময় তোর ছোটখাটো প্ল্যান নিয়ে পড়ে থাকিস, আর তোর বাবা রিচার্ড লিয়াম পুরো খেলাটাই চালায়। ইভান নিজের মুঠি শক্ত করে ফেলল। তার শরীরের প্রতিটি পেশিতে আবারও রাগ জমতে শুরু করেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে অ্যাশারের দিকে তেড়ে গেল। তুই কি ভাবিস? তুই জানিস না আমার কি করার ক্ষমতা আছে? অ্যাশার ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে সেই একই রহস্যময় হাসি। তার ভঙ্গিতে আগের মতোই কোনো তাড়াহুড়ো নেই। ক্ষমতা। কিছুক্ষণ থেমে সে বাঁকা হেসে বলে, তুই সবসময় রিচার্ডের একটা পুতুল ছিলি। সেটা তুইও ভালো মতোই জানিস। ইভানের চোখ রাগে লাল হয়ে গেল। সে এক পা এগিয়ে এসে বলল, এই শেষবারের মতো বলছি, অ্যাশার, আমার সঙ্গে খেলতে যাস না। অ্যাশার একটু সামনে ঝুঁকে একদম শান্ত গলায় বলে, তুই বুঝিস না, ইভান। আমি শুধু খেলি না, আমি খেলার নিয়মও তৈরি করি। যাই হোক, তোকে একটা ইনফরমেশন দেই। তোর বাবাই কিন্তু এলিজার সাথে কন্ট্রাক্ট করে বিয়ে করিয়েছিল তোর মিস ইশরা, মানে তোর সৎমা আলেকজান্দ্রার থেকে সম্পত্তি নিতে। মানে? কিছুটা অবাক হয় ইভান। মানে হলো তোর সৎমা মিসেস আলেকজান্দ্রা লিয়ামের লেবাননের পারিবারিক সম্পত্তি অনেক বছর আগেই নিজের হাতে পেয়েছিল তোর বাবা রিচার্ড। তবে মিসেস লিয়াম সাবালিকা হওয়ার পরে ভালো মানুষই করে রিচার্ড মিসেস লিয়ামকে তা জানায়। সে আশা করেছিল মিসেস লিয়াম তার সম্পত্তি রিচার্ডকে লিখে দিবে, এবং সে বলেও ছিল এই কথা। কিন্তু হঠাৎ করেই মিসেস লিয়াম তা নাকচ করে বলেছিল, তুই বিয়ে করে ঘর সংসার করতে শুরু করলেই তোর নামে লিখে দেবে সব। এমনকি উইল করে বসেছিল। তাই তড়িঘড়ি করে রেচালের সাথে তোর বিয়ে দিতে চেয়েছিল রিচার্ড। কিন্তু তোর ফুটা ভাগ্য, রেচাল সেদিন পালিয়েছিল কোনো একটা কারণে। কি কারণ সেটা হয়তো তোরাই ভালো জানিস। তোর বাবা বিবেক বুদ্ধি হারিয়ে টোপ হিসাবে এলিজাকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু এলিজাবেথ শান্তশিষ্ট হলেও বোকা ছিল না। তোর বাবার অফার সে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আলটিমেটলি আমাকেই বিয়ে করেছিল। কিছুটা বিজয়ী ভাব নিয়ে বলে ইভান। অ্যাশার তার কথার পাত্তা না দিয়ে বলে, কিন্তু পরক্ষণেই রাজি হয়ে তোর কাছে ছুটে গিয়েছিল। কিন্তু কি জন্য? না করার পরেও কেন তোকে বিয়ে করতে রাজি হয়েছিল? আর সেখানে জ্যাক না থাকলে কোনোদিনও কেউ জানতো না যে এলিজা তোর বাবার দেওয়া অফার ফিরিয়ে দিয়ে আবার হঠাৎ করেই রাজি হয়েছিল। আর তুই ওকে বিয়ের জন্য বলতেই তোকে বিয়ে করে নেয়। বিষয়টা খুবই অস্বাভাবিক না? কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করে আসার, রহস্য তাই না? রহস্য, রহস্য, রহস্য। আমি জানি না এলিজাবেথ কেন তোকে বিয়ে করেছিল। তবে টুইস্ট আছে এখানে। তোর বাবা হওয়ার অযোগ্য রিচার্ড তোকে মেরে ফেলতে চাইছিল। আর সেটাও সম্পত্তির জন্য। বাবা, আমাকে মারবে? মশকরা করিস আমার সাথে? মশকরা করা আমার কোনো সময়ই পছন্দ না। সেটা তুই ভালো জানিস ইভান। কিন্তু আমাকে মেরে বাবার কি লাভ? লাভ তো আছেই ইভান। তোদের এন্টিক্সের বিজনেসের 75% শেয়ার হোল্ডার তোর সৎমা। 10% তুই, আর বাকিটা রিচার্ড। আর এখানেই খেলার শুরু। তুই সংসার জীবন শুরু করলে পুরো এন্টিক্সের বিজনেস তোর হয়ে যাবে। আর তুই মরলে সব রিচার্ডের। আমার ওয়াইফ থাকতে সবকিছু বাবার কিভাবে হবে? তোর ওয়াইফ? নাকি কন্ট্রাক্ট ওয়াইফ? যার সাথে বিয়ের 2 বছর পর এমনিতেই ডিভোর্স হতো। আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে প্রথম থেকেই বলি। বল। তোর সৎ মায়ের সম্পত্তি যা ছিল তা হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল তোর বাবা আর দাদার। তুই হওয়ার পর প্ল্যান করেই তোর মাকে বের করেছে তোর বাবা রিচার্ড। তোর মায়ের প্রাক্তন প্রেমিকের হঠাৎ উদয় হওয়াটা কি অস্বাভাবিক না? কিন্তু ইভানকে বলতে না দিয়ে অ্যাশার আবারও বলতে শুরু করে, তোর মা ওই লোকের প্ররোচনায় পড়ে পালিয়ে গিয়েছিল। আর এই সুযোগে তোকে হাতিয়ার করে ইশরা আন্টিকে ম্যানিপুলেট করে তোর বাবা। কিন্তু ঝামেলা শুরু হয় তখনই। আন্টি হয়তো ওদের প্ল্যান বুঝে গিয়েছিল। আর তাই উনি উইল করে ফেলে সবকিছু। যার কারণবশত তোর আর রেচালের বিয়ে ঠিক হয়। কথা হচ্ছে, রেচালকে কে বিয়ে করলে তো রিচার্ড কিছুই পেত না। তাহলে কেন রেচালের সাথে বিয়ে দিতে চাইছিল? এক্স্যাক্টলি। রিচার্ড খুবই ধূর্ত লোক ইভান। রেচালের পারিবারিক সম্পত্তি হাতানোর জন্য তড়িঘড়ি করছিল সে। তোর সাথে রেচালের বিয়ে হলে রেচালের সম্পত্তির অংশীদার তুই হতি। কেননা রুদ্রিগো পরিবারের একমাত্র সন্তান রেচাল। ওর সাথে তোর বিয়ে হলে হয়তো মেয়েটাকে রিচার্ডের আক্রোশের শিকার হতে হতো।
ঠিক যেমনটা 1.5 বছর আগে এলিজার সাথে হয়েছিল। কোনো কারণ ছাড়া গাড়ির ব্রেক কাজ না করাটা খুবই অস্বাভাবিক না? এলিজার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তুই কিভাবে জানিস? অ্যারন মিলারকে তো চিনিস, তাই না? হ্যাঁ, এলিজার খুব কাছের একজন বন্ধু। অ্যারনই আমাকে এসব বলেছে। ও তোকে কেন বলবে? কারণ ও জানে আমি এলিজাবেথকে ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু এক্সিস্ট করে না। কিন্তু ও তোকে কিভাবে চেনে? বেশি প্রশ্ন করিস তুই। যাই হোক, মূল কথায় ফেরা যাক। রেচেল আর তোর বিয়ের সকল প্ল্যান করে রেখেছিল রিচার্ড। কিন্তু তা ভেস্তে যায়। আর তৎক্ষণাৎ মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ার ভয়ে এলিজার শরণাপন্ন হয় সে। তুই কি বলতে চাচ্ছিস? এলিজা আমাকে কখনো ভালোবাসেনি? তুই তো বললি এই দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নেই। সেটা কেবল আমার কাছে। কিন্তু তোদের কাছে তো ভালোবাসা এক্সিস্ট করে। বেসেছে। না বাসলে তোকে বিয়ে করতো না। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। আমাকে মারলে বাবার লাভ কি? আমাকে না মারলে উনার মৃত্যুর পরে সকল সম্পত্তি তো এমনিতেও আমারই হতো। তোর সম্পত্তি, মিসেস লিয়ামের সম্পত্তির মালিকানা ও পেত। এটাই বড় কথা। আর তোকে মারতে চেয়েছে কিভাবে জানিস? কিভাবে? বলবো না। এলিজাবেথকে আমার হাতে তুলে দে। তাহলেই বলবো। দেখ অ্যাশার। উহুম। নো মোর ওয়ার্ডস। আমি সত্যি জানি না এলিজা কোথায়। তাহলে আমিও তোকে বলবো না কিভাবে মারতে চেয়েছে তোকে। আচ্ছা তাহলে অন্য উত্তর দে। বল, কি জানতে চাস? তুই আমার বিজনেসে কেন ইনভেস্ট করছিস? কি প্ল্যান তোর? শোন, আমি পার্সোনাল লাইফের সাথে প্রফেশন মেলাই না। তোর প্রজেক্টটা নিঃসন্দেহে ভালো অফার। প্রফিট অনেক। তাই ইনভেস্ট করেছি। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হার পাস্ট। সবই বুঝলাম। কিন্তু তুই এই পজিশনে পৌঁছালি কিভাবে? অ্যাশারের মুখের বাঁকা হাসি আরো চওড়া হলো। ইভান, নিজেকে অলমাইটি ভাবা বন্ধ কর। আমি অ্যাশার মিলার। নামটা পরিচিত মনে হয় না? লুইস মিলারের বড় ছেলে আমি। ডিয়ানা মিলার আমার বড় বোন। রুটস সেন্টিক্সের শেয়ার হোল্ডার অ্যারন মিলার আমার ছোট ভাই। সি, আমার আর তোর মধ্যে ফিনান্সিয়ালি কোনো পার্থক্য নেই। তবে আমি তোর মতো শো অফ করি না। আর আই হোপ তুই এলিজার আসল পরিচয় জানিস। তুই এলিজার ফ্যামিলির সাথে কানেক্টেড। না, কানেক্টেড থাকলে ও কোথায় সেটাও জানতাম। ইভান নিজের মনের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। তার চোখে রাগ আর হতাশা মিশে গেল। অ্যাশার তখন নিজের পকেট থেকে একটা কাগজ বের করে জানালার কাছে ঠেকিয়ে বলল, তোর জন্য একটা উপহার আছে। কি এটা? খুলেই দেখ। ইভান এনভেলপটা খুলে অবাক হয়ে প্রশ্ন করল, আমাকে সত্যিই উনি মেরে ফেলতে চাইতো? নয়তো কি? তুই আমাকে এগুলো কেন দিলি? তোর শত্রুর অভাব নেই। একজনকে শুধু তুলে দিলাম। এবার তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমার সবটা গুলিয়ে যাচ্ছে। তোরা কেন এমন শুরু করেছিস? আমি সব সময় তোদের খেলার গুটি হিসাবেই কেন থাকব? হোভ সাম ডিগনিটি ইভান। তুই নিজেই নিজেকে তুচ্ছ বানিয়েছিস। এলিজা কোথায় সেটা তুই জানিস, তাই না? জানলে তোর মতো একটা জার্কের কাছে এসে জিজ্ঞাসা করতাম না। ধরে নে আমি ওকে মেরে ফেলছি। তাহলে তুইও ধরে নে তোর প্রাণভোমরা আমার হাতের মুঠোয় নিষ্পেষিত হতে বেশি দিন বাকি নেই। হুমকি দিচ্ছিস? ইভান, এলিজার কিছু হলে তোকে আমি শেষ করে ফেলব। এত এলিজা এলিজা করে কি হবে? বাকি রয়েছে কি ওর মধ্যে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কতভাবে ওকে ব্যবহার করেছি আমি। ভাবতেও পারবি না। সিস্ক্রিমর মাই নেইম অ্যাশার। ভাবতে পারছিস? ওর শরীরের প্রত্যেকটার ভাঁজে ভাঁজে আমার ছোঁয়া পাবি তুই। এত খুঁজে কি লাভ বল? লেট হার গো। এমনিতেও তোর গার্লফ্রেন্ড আছে। আই উইল ফাকিং কিল ইউ ন্যাস্টি জার্ক। গর্জন করে উঠে অ্যাশার। উডি ভরকে গিয়ে জলদি অ্যাশারের কাছে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। স্যার, কাম ডাউন। মাথা গরম করবেন না। লেটস গো। এলিজার ব্যাপারে আর একটা বাজে কথা বললে তোকে আমি শেষ করে ফেলবো ইভান। স্যার প্লিজ মাথা ঠান্ডা করুন। চলো উডি। অ্যাশারের কথা শেষ হতেই বাঁকা হাসে ইভান। তবে কিছু বলার ইচ্ছা পোষণ করে না সে। অ্যাশার উডিকে নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। উডি কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। অ্যাশার তার মুখাবয়ব দেখেই শান্ত গলায় বলল, কি বলবে বলো? স্যার, এসব কি হচ্ছে? মিসেস থার তো আপনার কাছেই। আপনি উনার সাথে। চুপ।
উডিকে থামিয়ে দিয়ে নিজেও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবারও বলতে শুরু করল, খেলা চলছে উডি। আমার এলিজা একসময় ওদের গুটি ছিল। সব জানতে পারবে। ধৈর্য ধরো। স্যার, আমার কাছে সবটা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, লিয়াম আর এস্থারদের মধ্যে ঝামেলা কেন হয়েছিল? এন্টিক্স বিজনেস নিয়ে। ওরা পার্টনার ছিল নাকি? না, এস্থার এন্টিক্সের বিজনেস যাত্রা লিয়ামসদের থেকে অনেক আগেই শুরু হয়েছে। আজ অবধি অথেন্টিক বিজনেস করে আসছে তারা। তবে 6 বছর আগে রিচার্ড লিয়াম মিডিয়াতে ক্লেইম করেছিল এস্থারদের একটা বহুমূল্যবান পান্না পাথরের এক নেকলেস ফেক। আর এতে এস্থারদের ব্যবসায় দশ নেমে গেছিল। বিজনেসের পাশাপাশি ওদের হসপিটাল পর্যন্ত মানুষ বয়কট করেছিল। বলতে পারো পথে বসে গিয়েছিল ওরা। তবে এলিজার ভাই আর এক কাজিন বেশ ধুরন্ধর। ওদের কারণেই খুব অল্প সময়ে ওরা আবার ঘুরে দাঁড়াতে পেরেছে। তবে সেই সময়ের ধাক্কা সামলাতে পারেনি এলিজার চাচা জ্যাসপার এস্থার। ওপেন হার্ট সার্জারির রোগী ছিলেন। এইসব শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন উনি। ট্র্যাজিক। আর কিছু জানতে চাও? আপাতত না। খেয়ে নেই, চলুন। হ্যাঁ চলো। রেস্টুরেন্টের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে উডি আর অ্যাশারের গায়ে। একই সাথে তারা বসে থাকা টেবিলের উপর। ব্রেকফাস্টের ধোয়া ওঠা কফি আর তাজা ক্রোয়াশোর গন্ধ বাতাসে ভাসছে। দুজনই মৃদু কথোপকথনে মগ্ন। ঠিক তখনই অ্যাশারের ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা নামটি ডিয়ানা। অ্যাশারের কপালে এক মুহূর্তের জন্য একটি ভাঁজ পড়ে, কিন্তু দ্রুতই তা মিলিয়ে যায়। অ্যাশার একবার উডির দিকে চেয়ে পরক্ষণেই বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। উডি টেবিলের উপর রাখা চামচটি নিয়ে কফির কাপে ঘোরাতে থাকে। চুপচাপ অ্যাশারের অভিব্যক্তি পর্যবেক্ষণ করে সে। একবার রিং হয়ে কেটে যাওয়ার পর আবারও ফোনটা বেজে ওঠে। অ্যাশার এক মুহূর্ত চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর ফোনটি কানে তোলে। ওপাশ থেকে ডিয়ানার কণ্ঠ যেন বজ্রপাতের মতো ভেসে আসে, কঠোর, দৃঢ় এবং কিছুটা রাগ মেশানো। কি করছো? ব্রেকফাস্ট করছি। বাড়ি কবে আসবে? কয়েকদিনের মধ্যেই। আজকেই আসো। কাজ আছে তোমার সাথে। পারবো না দি। কেন? অ্যাশ এবারে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। দি, বললাম তো এবার আসবো। 1 মাসের জন্য এসেছি। এখানে কয়েকটা। অ্যাশারকে কথা শেষ করতে না দিয়ে ডিয়ানা বলে উঠে, তোমার যেই কাজই হোক না কেন, সেটা বাড়িতে থেকেও করা যাবে অ্যাশ। কিন্তু, কোনো কিন্তু না অ্যাশ। ইটস মাই অর্ডার। অ্যাশার ভ্রুকুচকে একগাল নিঃশ্বাস ফেলল। তার দৃষ্টি জানালার বাইরে আটকে রইল। পাশে বসে এই তীব্র কথোপকথনের নীরব দর্শক হয়ে রইল উডি। হাতের চামচ দিয়ে তার প্লেটের কিনারায় স্নায়বিকভাবে টোকা দিতে থাকে সে। ফোন রাখার পর অ্যাশার এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর উডির দিকে তাকিয়ে হালকা একটা হাসি দেয়, তবে সেই হাসির গভীরে যেন অন্য কোনো আবেগ লুকিয়ে থাকে। ডিয়ানা। সে শুধু নামটুকুই উচ্চারণ করে। উডি আর কিছু জিজ্ঞেস করার আগেই সে পুনরায় বলে, আমাকে বাড়ি ফিরতে বলছে। স্যার, আমারও মনে হয় আপনার এখন মিলার রেসিডেন্সে ফেরা উচিত। কিন্তু আমার তো আরও একটা কাজ বাকি রয়ে গেছে উডি। সেটাতে আমার মনে হয় ডিয়ানা ম্যাডাম বেস্ট সাপোর্ট হবে। কিন্তু উডি, আমি তো কাউকে জোরাতে চাচ্ছি না এসবে। আপনার যা ভালো মনে হয় স্যার। বিকালের প্রহর প্রায় শেষ হয়ে সন্ধ্যা আগমন ঘটছে। দূর আকাশে সূর্য ঢলে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। আইডিলওয়াইল্ড সান জাকিন্টো পর্বতমালায় অবস্থিত তাহুকুইজ পিক এবং সুইসাইড রক দ্বারা ঘেরা ইডিলিক নামে পরিচিত জায়গাটির কোনো এক স্থানে অনেকক্ষণ ধরেই পার্ক করা আছে গ্রে রঙের একটি গাড়ি। গাড়িটির ভেতরে জ্যাক আর ইভান বসে আছে। ইভানের চোখের আগের লেলিহান শিখা তখনও বর্তমান। পাশেই জ্যাক কিছুটা দ্বিধাগ্রস্ত। অ্যাশারের আসল পরিচয় শুনে সেও কিছুটা অবাক। তাদের ভাবনার আদলেই কেউ গাড়ির উইন্ডোতে নক করে। ধ্যান ভাঙলে ইভান সামনের দিকে দৃষ্টিপাত করেই উইন্ডো ওপেন করতেই এক মিষ্টি মেয়েলি গলা শোনা যায়। এক্সকিউজ মি। ইভান মেয়েটির গলার আওয়াজ শুনে তার দিকে ফিরে তাকায়। মেয়েটির দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে ইভান। কিছুটা হতবিহ্বল হয়ে প্রশ্ন করে, ইয়েস, আসলে একটু হেল্প লাগতো। আমার গাড়িটা পাংকচার হয়ে গেছে। আর সেটা ঠিক করা লাগতো। যদি আপনি একটু হেল্প করতেন। মেয়েটির কথা শেষ হতেই জ্যাক কিছুটা ব্যঙ্গ করে ক্ষিপ্র কণ্ঠে বলে, এই মেয়ে, তুমি জানো উনি কে? মেয়েটি সন্দিহান হয়ে তাকায় জ্যাকের দিকে। মেয়েটির চাহনিতে বাঁকা হাসে ইভান।
তবে জ্যাক কিছুটা বিরক্ত হয়ে বলে, হি ইজ এন অ্যাক্টার। ইভান লিয়াম, কি? মিলিয়াম, দ্য শোরকিপার কাল্পনিক নাম মুভির নায়ক। মেয়েটি কিছুটা উত্তেজিত হয়ে প্রশ্ন করে। তার প্রতিক্রিয়ায় ইভানের ঠোঁটে লেগে থাকা হাসি আরো চওড়া হয়। মুখ থেকে মাস্ক সরিয়ে আলতো হেসে বলে, জি, ইটস মি, মিলিয়াম। আমি আপনার সব মুভি দেখেছি। আপনার অভিনয়ের স্কিল এত সুন্দর। ধন্যবাদ। আর জাস্ট কল মি ইভান। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনার তো সামনেই আরেকটা মুভি আসতে যাচ্ছে তাই না? অ্যাকচুয়ালি মাই। মেয়েটি কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দেয় জ্যাক। আগোবাড়িয়ে জ্যাক কিছুটা বিরক্ত হয়ে বলে, আপনার কি দরকার সেটা বলুন। সেটা বললে ভালো হতো। জ্যাকের কথায় মেয়েটি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তবে কিছুটা সময় নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আম সরি ইভান। আসলে আমি ফ্রেন্ডদের সাথে ক্যাম্পিংয়ে এসেছিলাম। তবে হঠাৎ করেই গাড়িটা খারাপ হলো। তাই হেল্প দরকার ছিল। নেভার মাইন্ড, ওকে। মেয়েটির দিকে তখনও ইভান এক দৃষ্টিতে চেয়ে আছে। তার কথা শেষ হতেই ইভান মিষ্টি হেসে বলে, আপনি আপনার ফ্রেন্ডদের কাছে ফিরে যান। এখানে একা দাঁড়ানোটা ঠিক হবে না। আর আপনারা গাড়ির কাছে ওয়েট করুন। আমি রিপেয়ারের জন্য কাউকে ডাকছি। ওহ, থ্যাঙ্কস। এটা আরো ভালো হবে। আপনার নাম্বারটা? মেয়েটা ইভানের কথা ঠিকমতো না শোনায় তার বুঝতে অসুবিধা হয়। ফলস্বরূপ মেয়েটা আলতো হেসে বলে, সরি। আসলে রিপেয়ার ম্যান, আসলে তোমাকে কল দিয়ে তোমাদের লোকেশন জানতে পারতাম। ওহ আচ্ছা। হেয়ার ইজ মাই নাম্বার। মেয়েটি নাম্বার দেওয়ার পর পুনরায় ইভানকে ধন্যবাদ জানিয়ে কিছুটা বাচ্চাদের মতো লাফাতে লাফাতে চলে যায়। মেয়েটির যাওয়ার পানে ইভান একদৃষ্টিতে চেয়ে থাকে। ইভানের চাহনিতে জ্যাক ভড়কায়। কিছুটা পিঞ্চ করেই সে বলে, এটা কি হলো? কি হলো? তুই মেয়েটার সাথে এত কথা কেন বলছিলি? মেয়েটা সুন্দর না। ইভান ব্রো, ইউ আর ম্যারেড। ম্যারেড মাই ফুট। সি ইজ ড্যাম অন হট ম্যান। দেখেই বোঝা যায় মেয়েটা তোর চেয়ে অনেক ছোট ইভান। কম করে হলেও 6 বছরের ছোট। সি ইজ আন্ডার এজ। আই ডোন্ট কেয়ার। জ্যাক, আই ওয়ান্ট হার ইন মাই বেড। যেভাবেই হোক ব্যবস্থা কর প্লিজ। তার আগে মেকানিক কল করে ডাক। ভালো সাজার অ্যাক্টিং চালিয়ে যেতে হবে তো। তুই কল কর। ঠিক আছে। জ্যাক, আই ক্যান ইমেজিন হার এভরিথিং। হার লিপস সো সফট। আই রিয়েলি ওয়ান্ট হার ব্যাডলি। ইউ রিয়েলি আর এ জার্ক বাড়ি। সো ইউ আর। আচ্ছা যাই হোক, এবারে শেয়ার দিবি বল। তাহলেই হেল্প করব। ডিল করতে চাইছিস নাকি? এলিজা আর রেচালকে তো দিলি না। রেচালকে নিবি? ধুর, ওকে নেব না। আমার তো এলিজার ওপরে নজর ছিল। তুই শালা টাচও করতে দিসনি। সি ইজ এক্সেপশন জ্যাক। সি ইজ মাই ট্রফি। তা তোর ট্রফি এখন কই? তোর আর রিচির বিয়ের পর ওকে তো দেখি না। আই ডোন্ট নো। হয়তো কোথাও গা ঢাকা দিয়েছে। যাই হোক, এবারে কিন্তু শেয়ার চাই। ওকে। ওকে। 50-50। প্রথমে আমি, তারপর তুই। আর তারপর হিংস্র জানোয়ার। জ্যাক আর ইভান দুজনেই বীভৎস হেসে উঠে। শুভ্রতার চাদরে মোড়া এক ঝলমলে বাড়ি। বাড়িটার সামনের দিকটায় তেমন একটা জায়গা না থাকলেও অনায়াসে 2-3টা গাড়ি রাখার মতো জায়গা আছে। সামনে ছোট একটা ফাউন্টেইনে জলধারা অব্যাহত রয়েছে। মেইন গেটের সামনেই দুই পাশে ছোট ছোট গাছ লাগানো। বাড়িটির ভেতরে ঢুকতেই বিশাল বড় এক লিভিং রুম এরিয়া। তার বা পাশেই ছোট্ট পুল, যা কেবল সৌন্দর্যবর্ধনে ব্যবহার করা হয়েছে। এছাড়া পুলের দিকে সিঁড়ির নিচের অংশে ছোট ডাইনিং এরিয়া। তার পাশেই রয়েছে কিচেন আর গেস্ট রুম। এছাড়াও নিচতলার কিছুটা বর্ধিতাংশে তৈরি করা হয়েছে মেইড আর বাটলাদের জন্য শোবার ঘর। দোতলায় 3টা শোবার ঘর আর তৃতীয় তলায় রয়েছে 2টা শোবার ঘর আর ছোট একটা লাইব্রেরি বা স্টাডি এরিয়া। প্রতিটি ঘরেই বড় জানালা, যা আলো বাতাস চলাচলের জন্য উপযুক্ত। ঘরগুলো সুন্দর এবং আধুনিক আসবাবে সজ্জিত। ডানপাশে ছোট একটি লেক রয়েছে, যা বাড়ির পরিবেশে প্রাকৃতিক ছোঁয়া এনেছে। বামপাশে ছোট জঙ্গল বা ঝোপঝাড়, যা বাড়িটির প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে। বাড়ির পেছনের দিকে রয়েছে একটি লম্বা সুইমিং পুল। সুইমিং পুলের চারপাশে বিস্তৃত টেরাসে আরামদায়ক সোফা ও চাকরির জন্য ছোট টেবিল রয়েছে। উপরে কাচের ছাউনির মাধ্যমে টেরাসটি ঘেরা, যা প্রাকৃতিক আলো এবং সৌন্দর্য উপভোগের সুযোগ দেয়।
কাঁচ এবং কংক্রিটের মিশ্রণে তৈরি এই বাড়িটি আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। সন্ধ্যার সময় সোনালি আলোয় বাড়িটির পুরো পরিবেশ আলোকিত হয়ে ওঠে। মেইড এবং বাটলারদের ব্যস্ততায় বাড়িটি সর্বদা পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় থাকে। এটি এমন এক বাড়ি যা প্রতিটি কোণ থেকে আরাম এবং নান্দনিকতার ছাপ বহন করে। বেশ রাত করেই বাড়ি ফিরেছে অ্যাশার আর উডি। বাড়ি ফিরে কারোর সাথে দেখা না করেই পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। প্রায় শেষ রাতের দিকে হঠাৎ ফোন বেজে উঠে তার। তড়িঘড়ি করে ফোন তুলতেই দেখে অ্যারন কল করেছে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে সবসময়ের মতো প্রচণ্ড শব্দে সে বলে উঠে, তুই বাড়ি ফিরিসনি কেন? আমি বাড়িতেই। নির্লিপ্ততা ভঙ্গিতে প্রতিউত্তর করে অ্যাশার। ডিয়ানা আমাকে বকা দিচ্ছে কেন তাহলে? কেউ জানে না আমি যে ফিরেছি। তুই বাড়িতে ঢুকলি কি করে? স্পেয়ার চাবি ছিল। আচ্ছা, তাহলে কাল সকাল সকাল মোমোড্যাড আর ডিয়ানার সাথে দেখা করে নিস। কেন? ক্রিস্টি কোথায়? ডিয়ানা বলল ক্যাম্পিংয়ে গেছে। আমি বুঝি না এই মেয়েটাকে তোরা কেন এত আশকারা দিয়ে মাথায় তুলছিস। তোর মতো কি খালি বকবই নাকি? যাই হোক ঘুমাতে দে। গুড নাইট। শোন, বল। এলিজাবেথ। শিস ঠিক আছে। চেরি সিসের সাথে ঘুমিয়েছে। চিন্তা করিস না। ঠিক আছে। পরদিন সকালে মিসেস আনা মিলার মেইডদের সাথে ব্রেকফাস্ট নিয়ে ব্যস্ত। টেবিলে বসে আছে তার দুই ছেলে মেয়ে আর সহধর্মী লুইস মিলার। সকলেই চুপচাপ খাবার খেতে ব্যস্ত। এরই মাঝে লুইস মিলার অ্যাশার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করেন, কতদিনের জন্য এসেছো? 1 মাস। ছোট করে জবাব দেয় অ্যাশার। যাক, আই হোপ এবার আমাদের সাথে সময় কাটাবে। ড্যাড তুমি এত গম্ভীর হয়ে কথা বলো না তো। অ্যাশ আমাদের সাথেই থাকবে এবার। থাকলেই ভালো। বাড়ির ছেলে বাড়ি থাকে না। আর তুমি কি বিয়ে করবে না? করব। কবে করবে? জানাবো। অ্যাশ, আমি তোমার বাবা। ফিল ফ্রি মাই চাইল্ড। তুমি তোমার মা আর আমার খুব শখের। নিজেকে ছোট করে দেখো না। না ড্যাড, এমন কিছু না। আই প্রমিস আমি তোমাদের সাথে সময় কাটাবো। আচ্ছা, ঠিক আছে। ডিয়ানা তোমার হয়েছে। ইয়েস ড্যাড। চলো তবে। ব্রেকফাস্ট শেষ করে ডিয়ানা আর লুইস মিলার বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। অন্যদিকে অ্যাশার কিছুটা সময় তার মায়ের সাথে কাটিয়ে নিজের ঘরে ফিরে যায়। কিছুক্ষণ পর, ক্রিস্টি কোথায় যাচ্ছ? আউটিংয়ে যাচ্ছি মা। কিসের আউটিং? কালকেই তো ফিল্ড ট্রিপ থেকে এলে। ওহ মা, ক্যাম্পিংয়ে তো ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলাম। এখন কার সাথে যাবে? অগাস্টের সাথে। অ্যাশারের কাছে অনুমতি নিয়ে যাও। ভাইয়াকে কোথায় পাবো এখন? কানাডাতে গিয়ে। ক্রিস্টিনার কথা শেষ হওয়ার আগে অল্প বয়সী এক আগন্তুকের আগমন ঘটে লিভিং রুমে। ক্রিস্টিনা আর মিসেস মিলার দুজনেই তার দিকে তাকাতেই মুচকি হেসে সে বলে, গুড মর্নিং আন্টি। গুড মর্নিং অগাস্ট। এসো ব্রেকফাস্ট করবে। না আন্টি, আমি খেয়ে এসেছি। ক্রিস্টিকে নিয়ে একটু অ্যাকুরিয়ামে যেতাম। অনেকদিন ধরেই প্ল্যান ছিল সামুদ্রিক প্রাণীদের সাথে সময় কাটানোর। আচ্ছা বসো তাহলে। আমি কফি দিচ্ছি। ক্রিস্টির এখনো ব্রেকফাস্ট করা শেষ হয়নি। ছোট করে জবাব করে অগাস্ট। অগাস্ট বসতেই মিসেস মিলার আবারও ক্রিস্টিনার উদ্দেশ্যে বলে, অ্যাশারকে বলে যেখানে যাওয়ার যাবে। পরে তোমার ভাই চিল্লাফাল্লা করলে আমি সামলাতে পারবো না। আর তোমার ড্যাড বা ডিয়ানাও বাড়িতে নেই যে সামলাবে। ব্রেডে কামড় দেওয়া অবস্থাতেই মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে যায় ক্রিস্টিনা। কিছু সময় স্থির থেকে নরম কণ্ঠে প্রশ্ন করে, ভাইয়া বাড়িতে এসেছে? হ্যাঁ। ফল কাটতে কাটতে বললেন মিসেস মিলার। ক্রিস্টিনা কিছুটা অবাক হয়ে পুনরায় জিজ্ঞাসা করে, কখন এসেছে? রাতেই তো ফির। মিসেস মিলারের কথা শেষ হওয়ার এক বিকট চিৎকার দেয় ক্রিস্টিনা। অতি দ্রুততার সাথে তার সাইডে রাখা চেয়ার থেকে ব্যাগ কাঁধে নিয়ে অগাস্টের দিকে দৌড়ে যায় সে। অগাস্টের হাত ধরে সদর দরজার দিকে দৌড়াতে থাকে সে। এদিকে অগাস্টের হাতে গরম কফি পড়ে গেছে। সেদিকে তার খেয়াল নেই। সে তার নিজের মতো করে বকবক করছে আর দৌড়াচ্ছে। অগাস্ট, বেব, ভাইয়া বাড়িতে চলে এসেছে। আমাকে এবার মেরাই ফেলবে। লেটস গেট আউট অফ হেয়ার। ছাদে দাঁড়িয়েই কারো সাথে কথা বলছিল অ্যাশার। ক্রিস্টিনাকে একটা অল্পবয়সী ছেলের হাত ধরে দৌড়ে যেতে দেখে হুঙ্কার ছেড়ে সে আদেশের সুরে বলে, স্টপ রাইট দেয়ার ক্রিস্টি। সাথে সাথেই ক্রিস্টিনার পা গুলো বরফের মতো শীতল হয়ে যায়। অ্যাশারের গলার স্বরই যেন তার গলা চেপে ধরেছে।
তার এই ভাই কখনোই লাভ কিংবা রিলেশনশিপ পছন্দ করে না। তাই বরাবরই অ্যারন আর ক্রিস্টিনা এই বিষয়ে অ্যাশারকে ভীষণ ভয় পায়। লিভিং রুমের বড় সোফার এক কোণায় বসে আছে ক্রিস্টিনা। তার পাশেই আরেক কোণায় গুটিসুটি হয়ে বসে আছে অগাস্ট। মনে তার ভীষণ ভয়, কেননা তাদের সামনে সূক্ষ্ম চাহনিতে চিলের ন্যায় তীক্ষ্ণতা মিশিয়ে দাঁড়িয়ে আছে এক অগ্নিমূর্তি। বেশ কিছুক্ষণ যাবৎ একই দৃষ্টিতে একবার অগাস্ট, আরেকবার ক্রিস্টিনার দিকে তাকাচ্ছে সে, মুখে কোনরূপ টু শব্দ নেই। তাদের এই পিনপতন নীরবতার মাঝেই হুট করে উডি এসে বলল, স্যার, একটু জরুরি কথা ছিল। কি কথা? চোখের নির্লিপ্ততা বজায় রেখে ছোট করে প্রতিউত্তর করল অ্যাশার। তার গলার স্বর, চোখের চাহনি, ঠান্ডা মেজাজ আর নির্লিপ্ততা ব্যবহার দেখে উডি খুব ভালোভাবেই বুঝে গেল অ্যাশার আপাতত কথা বলার অবস্থাতে নেই। তার বাহিরে যেমন তাকে শান্ত দেখাচ্ছে, তার ভেতরে ঠিক তার উল্টো অর্থাৎ ক্রোধের শিহরণ বইছে। উডি তাও কিছুটা সাহস সঞ্চার করে বলল, স্যার, কানাডা থেকে কল এসেছে। মুহূর্তেই অ্যাশারের ভাবমূর্তি পাল্টে গেল। তড়িঘড়ি করে উডির কাছ থেকে ফোন নিয়ে কল আসা নাম্বারে কল ব্যাক করতেই লুসিনা রিসিভ করল। অ্যাশার কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তেমন কিছু না। আসলে আমি আর অ্যাডি চাচ্ছিলাম এলিজার কয়েকটা চেক আপ করাতে। তোমাদের যেটা ভালো মনে হয় করো। আমি তোমাদের বিশ্বাস করি। ঠিক আছে। এই জন্যই কল করেছিলাম। আচ্ছা। বাই দ্য ওয়ে, ও কেমন আছে? ও মানসিকভাবে একেবারে ভেঙে গেছে। প্রতিদিন পাগলামি করে। কিছু মুহূর্ত হাসি খুশি থাকে। আবার হঠাৎ কান্নাকাটি। ও ঠিক হয়ে যাবে তো? যাবে। তবে সময় লাগবে। তুমি থাকলে আরও সুবিধা হতো। এবারের মতো বাড়ি থাকা দরকার। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আলবার্ট। সবাই ভালো আছে। তুমি নিজের খেয়াল রেখো। হম। ছোট করে জবাব করে আসার। কথা শেষ করেই ফোন ফিরিয়ে দেয় উডির কাছে। ফোন নিয়ে প্রস্থান করে উডি। অ্যাশার ঘুরে আবারও ক্রিস্টিনা আর অগাস্টের সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, কোথায় যাচ্ছিলে? আমি আর অগাস্ট ঘুরতে যাচ্ছিলাম ভাইয়া। অ্যাকুরিয়ামে। কিছুটা থেমে থেমে উত্তর করে ক্রিস্টিনা। অপর পাশের সোফায় আইস করে বসে আসার। অগাস্টের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমার নাম? অগাস্ট ফ্রস্ট। ফ্রস্ট। জি। তুমি ক্রিস্টিকে কিভাবে চেনো? উই আর ক্লাসমেট। ইনফেক্ট ডেসকমেট। ইউ লাভ মাই সিস্টার। অ্যাবসুলেটলি। ক্রিস্টির জন্য কি করতে পারবে তুমি? আই উইল বি আ বেটার ম্যান ফর হার। রং অ্যান্সার মি ফ্রোস্ট। ইউ হোপ টু বি দ্য ওয়ার্স্ট পারসন ফর হার। মানে? অগাস্ট সন্দিহান দৃষ্টিতে তাকায় অ্যাশারের দিকে। মুচকি হেসে অ্যাশার উঠে দাঁড়ায়। তার সাথেই উঠে দাঁড়ায় অগাস্ট। অ্যাশার ধীর পায়ে হেঁটে অগাস্টের সামনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলে, এখনো অনেক ছোট তুমি। যখন দায়িত্ব নিতে হবে তখন আমার কথার মানে বুঝবে অগাস্ট। একটা জিনিসে আমি খুশি হয়েছি। তোমার পারিবারিক শিক্ষার প্রশংসা করতে হয়। যাই হোক, সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। কেমন? অ্যাশার কথা শেষ হওয়ার আগেই ক্রিস্টিনা শব্দ করে বলে, তুমি আমাদের সম্পর্ক মেনে নিয়েছ। হুম। অ্যাশার কথা শেষ হতে না হতেই প্রচণ্ড দ্রুত গতিতে ক্রিস্টিনা তাকে জড়িয়ে ধরে। অ্যাশারও ক্রিস্টিনাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আলতোভাবে চুমু খায় ক্রিস্টিনার কপালে। অতঃপর অগাস্টের দিকে ফিরে নিজের হাত বাড়িয়ে বলে, অল দ্য বেস্ট জেন্টালম্যান। ওয়ান অফ মাই প্রপার্টি ইজ ইন ইউর হ্যান্ড। অগাস্টও সাড়া দিয়ে করমর্দন করে বলে, আই উইল টেক গুড কেয়ার অফ হার মিমিলার। সি ইজ মাই কুইন টু। ভ্যানকুভারের এক উষ্ণ সন্ধ্যা। লিভিং রুমের সোফায় বসে বরাবরের মতো অ্যাড্রিয়ান, ব্রিয়ান, লুসিনা আর ম্যাডাম ফ্লোরা আড্ডা দিচ্ছে আর চা উপভোগ করছে। চার্লট এলিজার কাছে বসে নিজের পড়ায় মনোযোগ দিয়েছে অনেকক্ষণ হলো। অ্যারন কিছুটা মনোযোগী হয়ে টিভির স্ক্রিনে চেয়ে আছে। হঠাৎ করেই এক বিকট চিৎকারে সকলেই ভয় পেয়ে যায়। এমনকি দোতলায় থাকা এলিজা আর চার্লটও। চার্লট তড়িঘড়ি করে নিজের বই একপাশে রেখে উঠে দাঁড়ায়। এলিজার হাতে হাত রেখে বলে, তুমি রেস্ট করো। আমি দেখছি কি হয়েছে। চিন্তা করার দরকার নেই। এলিজা চোখের ইশারায় হ্যাঁসূচক উত্তর দিলে দ্রুত পায়ে ঘর থেকে বের হয় চার্লট। ইতিমধ্যেই অ্যারনের চারিপাশে জড়ো হয়েছে সকলে। কেননা চিৎকারটা অ্যারনই করেছে। চার্লট গিয়ে দেখল সকলেই হতবিহ্বল হয়ে টিভির স্ক্রিনে চেয়ে আছে। কিছুটা চিন্তিত হয়ে সে প্রশ্ন করল,
কি হয়েছে? লুসিনা তার দিকে ফিরে বলল। লস অ্যাঞ্জেলসে লাশ ভেসে উঠেছে একটা লেকের পাশে। পোশাক আর সাথে থাকা কাগজপত্র থেকে ডিটেক্ট করা হয়েছে এটা ইভানের বাবা রিচার্ড লিয়ামের লাশ। কি? চার্লটের কথার পরিপ্রেক্ষিতে অ্যারন ম্যাডাম ফ্লোরার উদ্দেশ্যে বলল। ম্যাডাম ফ্লোরা, আপনি সিসের জন্য একটু চিকেন স্টু রান্না করবেন প্লিজ। মাথা নাড়িয়ে ম্যাডাম ফ্লোরা কিচেনের দিকে হাঁটা দিলে অ্যারন চার্লটের উদ্দেশ্যে ছোট করে জবাব দেয়। হ্যাঁ। চার্লট কিছুটা ভয় পেয়ে অ্যারনের দিকে চেয়ে কম্পিত কণ্ঠে বলল। অ্যাশ মারেনি তো? অ্যাড্রিয়ান কিছুটা উদ্বেগের সহিত বলল। আমার মনে হয় না এটা রিচার্ড। কেন? তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে লুসিনা। আমার ইন্টুইশন বলছে এটা প্রিপ্ল্যান্ড। মানে? কি বলতে চাচ্ছ অ্যাডি? ঠিক করে বলো না। মানে হলো হয়তো অ্যাশার আর নয়তো কোনো থার্ড পার্টি কিংবা রিচার্ড বা ইভান নিজেই এই কাজ করিয়েছে। কিন্তু কেন? যদি অ্যাশার করে থাকে তবে সে খুব বড় ব্লেন্ডার করে ফেলেছে। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছে ও। আর ওদের শত্রুর তো অভাব নেই। থার্ড পার্টিও হতে পারে। আর ইভান বা রিচার্ড করে থাকলে অ্যাশারকে ফাঁসানোর জন্যও করতে পারে। কিন্তু তুমি কিভাবে শিওর যে এটা রিচার্ড না? কারণ রিচার্ড হলে বা সত্যিই যদি মেরে ফেলতো তাহলে এভাবে কাগজপত্র, পাসপোর্ট বা ফোনসহ রেখে যেত না। লাশটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করত। এখানে ভালো মতোই বোঝা যায়, ইচ্ছাকৃত ওর ডকুমেন্টসগুলো রাখা হয়েছে। আমার এটাই বেশি মনে হচ্ছে যে এটা ইভানের কাজ, কেননা বিনা কারণে ও কেন বলবে পোস্টমর্টেম করাতে না। সে চায় না তার বাবার কষ্ট হোক। এমনও তো হতে পারে, সত্যিই বলছে। ডট কানেক্ট হচ্ছে না লুসি। আমি বুঝতে পারছি না কি খেলা চলছে। তুমি ক্রিমিনাল থিওরি কিভাবে এত ভালো বুঝো? সত্যি করে বলো অ্যাড্রিয়ান। এই পর্যন্ত কয়টা খুন করেছো বলো? লুসিনা ভ্রু কুঁচকে প্রশ্ন করতেই ফিক করে হেসে ফেলল চার্লট। অ্যাড্রিয়ানও কিছুটা অপ্রস্তুত হয়ে বলে। কমন সেন্স এগুলো। অ্যারন বসা থেকে উঠে দাঁড়ায়। ছোট ছোট কদম ফেলে নিরুত্তর নিজের রুমে পা বাড়ায়। চার্লটও লুসিনার কাছ থেকে বিদায় নিয়ে অ্যারনের পিছু পিছু রুমে যায়। রুমে ঢুকেই দেখে অ্যারন কাকে যেন কল করছে। চার্লট তার পাশে গিয়ে বসতেই অ্যারন বলে উঠে। খুনটা যদি অ্যাশ করে থাকে, তাহলে বিরাট বড় ব্লেন্ডার হয়ে যাবে চেরি। দেখো রণ, আমার মনে হয় না এটা অ্যাশের কাজ। হি ইজ সো ডিটারমাইন্ডেড পারসন। হুটহাট সিদ্ধান্ত নিতে দেখিনি এই পর্যন্ত। তুমি শান্ত হও। আমি এলিজার কাছে যাচ্ছি। আচ্ছা যাও। একই দিন রাতে নিজের ঘরেই খাটের উপর গড়াগড়ি খাচ্ছে ক্রিস্টিনা। অ্যাশার তাকে আর অগাস্টকে এত সহজে মেনে নেবে, তা ছিল তার ভাবনার অতীত। অগাস্টের সাথে আজ সারাদিনই সে ঘুরেছে। কিছুটা ক্লান্তি নিয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছে সে। হঠাৎই তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসলে কপাল কুঁচকে তাকায় সে। প্রথম রিংয়ে কল রিসিভ করার স্বভাব তার না থাকায় অপেক্ষা করে কল কেটে যাওয়ার। কল কেটে গেলে কল লগে গিয়ে চেক দিতেই দেখে গতকাল বিকালে একবার এই নাম্বার থেকে মিসড কল, আরেকবার ইনকামিং কল দেখাচ্ছে। আর তা দেখে তার বুঝতে বাকি রইল না নাম্বারটা আসলে ইভানের। তবে এত রাতে হঠাৎ কল করাই কিছুটা ভরকায় ক্রিস্টিনা। একে তো অনেক রাত, তার উপর ইভান একজন সুপারস্টার। হাজারো প্রশ্ন তার মনে জমাট বাঁধলেও সে ঠিক করে এত রাতে সে ইভানের কল রিসিভ করবে না। ফোন সাইলেন্ট করে স্পেয়ার টেবিলে ফোন রেখে ঘুমাতে যায় সে। অপরদিকে ক্রিস্টিনা কল রিসিভ না করায় বিরক্তি ফুটে উঠেছে ইভানের চোখে মুখে। আজকাল কোনো কিছুই তার মন মতো হচ্ছে না। বারের কাউন্টারে বসে এখন পর্যন্ত কয়েকবার ড্রিঙ্ক করে ফেলেছে সে। তবে হাই টলারেন্স থাকায় এখনো নেশা হয়নি তার। আরও একটা ড্রিঙ্ক অর্ডার করতেই পাশে এক নারী কণ্ঠ শুনে সেই দিকে তাকায় ইভান। ইভান তাকালে মেয়েটি বলে উঠে, ওয়ান্ট টু মেক ইউর লোনলি নাইট স্পেশাল। গেট লস্ট বিচ। অর আইল কিল ইউ। ওহ বেবি, আই ওয়ান্ট ইউ টু কিল মি বেব। মেয়েটির কথার ধাঁচ আর গায়ে পড়া স্বভাব দেখেই ইভান বুঝে নিল সে কি চায়। তবে সে ইভানের ধাঁচে নয়। ইভান আজ পর্যন্ত এমন গায়ে পড়া মেয়েকে নিজের এক রাতের সঙ্গী বানায়নি। তার সর্বদাই পছন্দ কাউকে নিজের প্রেমের জালে ফেলে নিজের স্বার্থ হাসিল করা, অতঃপর আবর্জনার ন্যায় ছুঁড়ে ফেলে দেওয়া। ইভান উঠে দাঁড়াতেই মেয়েটি তার হাত ধরে। ইভান নিজের সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়া দেয়। এতে করে মেয়েটি ছিটকে পড়ে ফ্লোরে।
চারিপাশের সবাই মেয়েটির দিকে সরাসরি কিংবা আর চোখে তাকালে সে লজ্জা পেয়ে দ্রুত পায়ে বেরিয়ে আসে সেখান থেকে। মেয়েটি ক্লাব থেকে বের হয়ে রাস্তার অন্ধকারে এক প্রকার গা ঢাকা দিয়ে কাউকে কল করতে লাগল। ফোনটা কয়েকবার বাজার পর অপর পাশ থেকে কেউ কল উঠাতেই মেয়েটি বলল, ম্যাডাম। ম্যাডাম। ইভান তো বাগে আসার মতো না। সবই প্ল্যান মাফিক ছিল। কিন্তু ওকে সিডিউস করাটা হয়ে ওঠেনি। ঠিক আছে। তুমি পেমেন্ট পেয়েছো? জি ম্যাম। ওকে ব্রেক দ্য সিম কার্ড। ঠিক আছে ম্যাম। অপর পাশ থেকে ফোন কাটতেই মেয়েটি ফোন থেকে সিম কার্ড বের করে ভেঙে ফেলে। এভাবেই কেটেছে প্রায় 1 মাস। সময়টা অক্টোবরের মাঝামাঝি, অর্থাৎ শরৎকাল। ভ্যাঙ্কুভারের শরৎকাল যেন প্রকৃতির এক মুগ্ধকর ক্যানভাস, যেখানে প্রতিটি রং, প্রতিটি স্পর্শ এক একটি কবিতার পঙ্ক্তি। গ্রীষ্মের উষ্ণ উচ্ছলতা বিদায় জানিয়ে জায়গা নেয় শীতল বাতাসের স্নিগ্ধতা। আকাশ জুড়ে ছড়িয়ে থাকে ধূসর মেঘের নরম ছায়া, মাঝে মাঝে সূর্যের সোনালি আভা যেন মনে করিয়ে দেয় বিদায়ী উষ্ণতার কথা। স্ট্যানলি পার্কের পথে পা বাড়ালে মনে হয় প্রকৃতি নিজ হাতে এক রঙিন কার্পেট বিছিয়ে রেখেছে। ম্যাপল আর ওকের গাছগুলোতে যেন আগুনে জ্বলে উঠেছে, তাদের পাতাগুলো গাঢ় লাল, সোনালি আর উজ্জ্বল কমলায় রাঙা। বাতাসে ভেসে আসে মাটির এক অদ্ভুত রকমের গন্ধ, আর দূরের সমুদ্রের কুয়াশা মেশানো সুর যেন মনকে আরও গভীরতর কোনো এক ভাবনায় ডেকে নেয়। শরতের বৃষ্টিও এখানে এক অনন্য সঙ্গী। নির্ভভাবে ঝরে পড়া সেই বৃষ্টির ফোঁটা যেন পাতাঝরা গাছের গায়ে কবিতার ছন্দ তুলছে। ভিজে ওঠা শহরের রাস্তাগুলো তখন আরও বেশি মায়াবী হয়ে ওঠে, স্ট্রিট লাইটের আলোয় প্রতিফলিত হয়ে তৈরি করে এক আলোকময় জগৎ। এলিজার গ্রেভিয়ার্ড এর সামনে দাঁড়িয়ে আছে ইভান। কালো রঙের পোশাকের আদলে হলুদরঙা ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে। বিদ্রোহ কোরিয়ান ড্রামা লাভলি রানার থেকে হলদে ছাতার কথা মাথায় এসেছে। মনের গহীনে কোনো এক আফসোস ধারণ করে রেখেছে সে। নিজের ভেতরেই কিছু একটা ভেবে যাচ্ছে সে। সিমেট্রির গায়ে বড় করে লেখা, হেয়ার লাইজ এলিজাবেথ এস্থার। তার নিচেই খোদাই করে লেখা, ডাইড ইন প্রেগন্যান্সি। পিনপতন নীরবতা ভেঙে পাশে থাকা একজন লোক বলল, স্যার, আমরা খবর নিয়েছি। এই ম্যাডামের বাড়িতে কেউ আসা যাওয়া করেনি। একজন ছেলে এসেছিল, তাও 2-1 দিন। ওনাকে এখানে হাসপাতালের লোকেরা দাফন করেছেন। আর ডাক্তারের নাম অ্যাড্রিয়ান। এই অ্যাড্রিয়ানটা কে? জানি না স্যার। ওর সাথে কে কে থাকে? পরিবারের কে কে আছে? ছেলেটার বাবা মা আছে। তবে সে তাদের সাথে থাকে না। তার গার্লফ্রেন্ডকে নিয়ে থাকে। এলিজার সাথে ওর কানেকশন সম্পর্কে কিছু জানতে পেরেছ? জি। মিসেস থার ওনার বাড়িতে উপরতলায় থাকত। হয়তো রেন্টে থাকত। ইভান নিজের মনের অন্তরালে আওড়ায়। ভাড়া কেন থাকবে? ওর কি টাকার অভাব? যেমন হাঁটাচলা করতে কিংবা পোশাক পরিবর্তন করতে সব সময় কারো সাহায্যের প্রয়োজন হতো এলিজার। কিন্তু এখন অনেকটা সুস্থ হয়ে ওঠায় সে নিজেই সব কাজ করতে সক্ষম। আজও সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়েছে এলিজা। এটা তার নিত্যদিনের স্বভাব। ছোটবেলা থেকেই ঘুম থেকে উঠে তার প্রথম কাজই নিজেকে পরিপূর্ণ পবিত্রতার চাদরে মোড়ানো। স্নান শেষে চুল মুছতে মুছতে সে ধীর পায়ে এসে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে পর্যবেক্ষণ করার কিছু সময় পরে কিছু একটা ভেবে অ্যাশারের শোয়ারুমের সাথে লাগোয়া ছোট্ট রুমটির দিকে এক মনোযোগী দৃষ্টি দিয়ে হেঁটে যায়। তার এখনো মনে আছে 1 মাস আগে যখন রাতে একা ঘুমাতে তার কষ্ট হতো। তখন অ্যাশার তাকে সন্তর্পণে নিজের বাহুডোরে টেনে নিত আর সে পাড়ি জমাতো ঘুমের দেশে। তবে মাঝরাতে যখন ঘুম ভাঙত তখন অ্যাশারকে তার পাশে পেত না সে। তবে এতটুকু বুঝত যে ছেলেটা তাকে ঘুম পাড়িয়ে ওই ছোট্ট রুমটাতে ঘুমাতে গেছে। এলিজা ভাবনার আদলেই কিছুটা মুচকি হাসে। নিজের কাছেই আওড়ায়। কতদিন? 20 নাকি 21? প্রায় 1 মাস তোমাকে দেখি না অ্যাশ। কথায় তুমি? দীর্ঘশ্বাস ফেলে সে। ভ্যাঙ্কুভার, কানাডার একটি প্রাণবন্ত শহর, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং নগর জীবন একসঙ্গে মিশে গেছে। এলিজা জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ। তার চোখ আটকে আছে দূরের ক্রেনগুলোর ওপর, যা হারবারের কর্মব্যস্ততার আভাস দিচ্ছে। অ্যারন তার পাশে বসে, সেই দৃশ্য থেকে চোখ সরিয়ে ভেতরের অস্থিরতায় ডুবে আছে। ওদের উদ্দেশ্য ছিল কয়েকটা ড্রেস কেনা, কিন্তু এলিজার আবদারে এই জলপথে নামতে বাধ্য হয়েছে সে। তার চোখের কোণে শঙ্কার ছায়া।
ইভানের লোক যদি একবার ওকে দেখে ফেলে, তবে ঝামেলা অবশ্যম্ভাবী। তার মনের অস্থিরতা যেন চারপাশের শান্ত দৃশ্যকেও স্পর্শ করতে পারছে না। এলিজা তখনও বাহিরের দৃশ্য দেখতে মশগুল। ওয়াটারবাসটি ধীরে ধীরে শহরের সিম্পলিস্টিক অথচ মুগ্ধকর সৌন্দর্যের মাঝে দিয়ে ভেসে চলছিল। চারপাশে ব্রিটিশ কলম্বিয়ার সবুজ পাহাড়ের ছায়া আর পানির রূপালী ঝলকানি মিলে এক স্বপ্নের মতো পরিবেশ সৃষ্টি করেছে। দূরে নর্থ শোর মাউন্টেন্সের গাঢ় সবুজ ঢালগুলো যেন প্রকৃতির বিশাল ক্যানভাসে আঁকা এক মহাকাব্যের অংশ। ওদের ওয়াটারবাসটি শহরের কেন্দ্রে গ্রানভিল দ্বীপের দিকে এগোচ্ছিল। এখানে সেখানে উকি দিচ্ছে ছোট্ট পালতোলা নৌকা আরিয়র। পাশের মেরিনা জেটিগুলোতে নোঙর করা রঙিন নৌকাগুলো যেন জলের ওপরে ভাসমান বাড়িঘরের মতো। হালকা বাতাসে তাপমাত্রা সহনীয়, তবে রোদের উত্তাপ স্পষ্ট। ওয়াটারফ্রন্টে হেঁটে যাওয়া পর্যটকদের কোলাহল হালকা শোরগোল তুলছে। পাশে গাছপালায় ঢাকা রাস্তা, যেখানে মাঝে মাঝে কাঠের বেঞ্চে বসে স্থানীয় বাসিন্দারা তাদের কফির কাপে চুমুক দিচ্ছে। বাতাসে লবণের মতো সোদা গন্ধ, যা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি থাকার অনুভূতি জাগায়। নদী এবং সমুদ্রের মিলিত স্থানে ভেসে আসা সেই মৃদু শীতলতার স্পর্শ যেন মনের গভীরেও প্রভাব ফেলে। কাছেই একটি ছোট বাজারের দিক থেকে ভেসে আসছে ফল, ফুল আর বেকারির পণ্যের মিষ্টি গন্ধ। ওয়াটার বাস থেকে নেমে দুজনে হাঁটা দিয়েছে। হঠাৎ রাস্তার পাশের এক দোকানে রংবেরঙের স্কার্ফ দেখে অ্যারন সেদিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হাতে একটি উজ্জ্বল সবুজ স্কার্ফ নিয়ে ফেরত এলো। এলিজার পরিহিত সাদা ফ্রকের সাথে মানানসই স্কার্ফটা এলিজার দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, যা গরম পড়েছে। এই সময়ে এত গরম পড়বে জানলে দুপুর বেলা বের হতাম না। তেমন একটা গরম লাগছে না। আর একটু আগেও তো হালকা বৃষ্টি হলো। রোদের তাপ বেশি শীষ। তোমার মুখে ট্যান পড়ে যাবে। আর তোমার কাটা দাগগুলোও পুরোপুরি শুকোয়নি। স্কিনে সমস্যা হতে পারে। স্কার্ফটা পেঁচিয়ে নাও। এলিজা আর চোখে তার দিকে তাকিয়ে হাসল। স্কার্ফটা হাতে নিয়ে বলল, সত্যিটা বললেই পারতে। মানে? ধরা পড়ে যাওয়াতে সন্দিহান হাসি ফুটল অ্যারনের মুখে। ভয় পাচ্ছ আমাকে নিয়ে? অ্যারন সামান্য সময় নিল উত্তর দিতে। তারপর শান্ত স্বরে বলল, খানিকটা। এলিজা তার কাঁধে হাত রাখল। সেই গভীর, নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক ঘুরেছি। চলো ফেরত যাই। অ্যারন একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মাথা ঝুঁকিয়ে বলল, আচ্ছা। আবারও ফেরার পথে হাঁটা দিল দুজন। ওয়াটারবাস ধীরে ধীরে ঘাটের বিপরীতে মোড় নিচ্ছিল। জলপথের স্বচ্ছতা তাদের মধ্যে ভাসমান একটা নীরবতা তৈরি করল। এলিজা স্কার্ফটা গলায় পেঁচাতে পেঁচাতে বাইরে তাকিয়ে রইল। অ্যারনের ভেতরের ঝড় কিছুক্ষণের জন্য থেমে গেল, তবে ইভানের ছায়া যেন কোথাও থেকে তাদের পিছু ছাড়ছিল না। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। আকাশে তখন নরম সোনালি আভা। ছাদের ছাউনির নিচে বসে অ্যারন, অ্যাড্রিয়ান, লুসিনা, চার্লট আর এলিজা চা নিয়ে গল্পে মেতেছিল। পরিবেশটা শান্ত, তবে এলিজার চোখে ছিল এক ধরনের অস্থিরতার ছাপ। সে তেমন কিছু বলছিল না, তার মন যেন কোথাও হারিয়ে গেছে। পিয়ালার ধোঁয়া ছাপিয়ে সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ নিচ থেকে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। সবাই মুহূর্তের জন্য থেমে গেল। কিছু বুঝে ওঠার আগেই দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে কেউ। দ্রুত গতিতে এলিজা ব্যতীত সকলে দরজার দিকে রিভলভার তাক করে ধরে। লুসিনা ছো মেরে এলিজাকে নিজের সাথে আগলে নেয়। ভড়কে যায় এলিজা। তবে দরজায় দাঁড়ানো ব্যক্তিকে দেখে সকলেই নামিয়ে নেয় তাক করে ধরা রিভলভার। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে অ্যাশার। তার চেহারা বিধ্বস্ত, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবু তার ভেতর যেন কোনো তীব্র তাগিদ কাজ করছে আর চোখে একগুচ্ছ না বলা কথা। অ্যাশার কোনো কথা বলল না। তার ভাব যেন চারপাশের সবাই তাকে দেখে চমকে উঠলেও সে কিছুই দেখেনি। তার দৃষ্টি কেবল একজনের দিকে, শুধু এলিজার দিকে। এলিজা হতবাক হয়ে তাকিয়ে রইল। এর আগে সে কখনো অ্যাশারকে এমন দেখেনি। তাছাড়া অ্যারন, ব্রিয়ান এমনকি চার্লট আর অ্যাড্রিয়ান পর্যন্ত রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। ভাবান্তর হয় এলিজা। এইসব কিছু তার সিকিউরিটির জন্য, নাকি অন্য কিছু? কোনো কিছুর তোয়াক্কা না করে অ্যাশার এগিয়ে এসে এলিজাকে শক্ত করে জড়িয়ে ধরল। চারপাশের কেউ কোনো কথা বলার সুযোগ পেল না।
ভারী গলায় অস্পষ্ট স্বরে বলল, আই মিস ইউ, এলিজাবেথ। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। অ্যাশারের এই আলিঙ্গনেই তার সমস্ত ক্লান্তি লুকিয়ে আছে। এলিজার হাত ধীরে ধীরে অ্যাশারের পিঠে উঠে গেল। চারপাশে কেউ কোনো কথা বলল না। সবাই নীরবে এই মুহূর্তের সাক্ষী হয়ে রইল। যেন সেই দৃশ্যের গভীরতা তাদেরও স্পর্শ করল। ছাদের ওপরে সন্ধ্যার বাতাস বইতে থাকল, আর সেই বাতাসের মধ্যে তাদের মনের দীর্ঘ অপেক্ষার সমাপ্তির সুর ভেসে বেড়াল। এলিজা নিস্তব্ধ হয়ে রইল কয়েক মুহূর্ত। আলিঙ্গন ছেড়ে এলিজা কিছু বলতে গেল, কিন্তু অ্যাশার তাকে থামিয়ে ফিসফিস করে বলল, ঘরে চলো। অ্যাশারের কণ্ঠে এক ধরনের ভাঙা স্বর ছিল, যেন প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে অসংখ্য অনুভূতি। শান্ত সন্ধ্যায় ছাদের নরম বাতাসে ভেসে বেড়াল একটি মনের আকুতি, যা এক সপ্তাহ ধরে দমবন্ধ হয়েছিল। এলিজার হাত ধরে অ্যাশার তাকে রুমে নিয়ে আসে। এলিজাকে বিছানায় বসিয়ে রেখে দরজার দিকে ফিরে আসার দরজা লক করে ফের কিছুটা হন্তদন্ত হয়ে এসে এলিজাকে জড়িয়ে ধরে সে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে এলিজার উষ্ঠাধর নিজ আয়ত্তে নিয়ে নেয় সে। এলিজার চক্ষু যেন অক্ষিকোটর হতে বের হয়ে আসার উপক্রম। অ্যাশারের ব্যবহারে মনে হয় যেন সে নেই, অন্য কেউ। এলিজা কয়েকবার অ্যাশারের কাঁধে ধাক্কা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। অ্যাশার তার কাজে মত্ত। নিজের সকল বোধবুদ্ধি হারিয়ে তার হাত দুটো অবাধ বিচরণ ঘটে এলিজার কোমর থেকে শুরু করে সর্বাঙ্গে। এলিজার বাধা যেন তার মস্তিষ্ককে ছুঁতেও পারছে না। এলিজারের গর্দানে ছোট ছোট চুম্বনের নিশান দিতে থাকে সে। অ্যাশারের কোনো ভ্রুক্ষেপ না থাকায় হার মেনে নেয় এলিজা। তার চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। এলিজার অশ্রু যেই মুহূর্তে অ্যাশারের কানে স্পর্শ করে, ঠিক সেই সময়ে হুঁশ ফেরে তার। হকচকিয়ে উঠে এলিজার ওপর থেকে। আলতোভাবে এলিজার গ্রীবা স্পর্শ করে সন্দিহান প্রশ্ন করে, তুমি কাঁদছ, এলিজাবেথ? ক্রন্দনরত গলায় সে বলে, তুমি আমাকে জোর করতে পারো না অ্যাশার। নো মিন্স নো। আম সরি। ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন অ্যাশ। আম রিয়েলি সরি। আমার মাথা ঠিক ছিল না। ট্রাস্ট মি। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। লস অ্যাঞ্জেলস আমার গলা চেপে ধরেছিল। তুমি। অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই এলিজা বলে উঠে, ফ্রাস্ট্রেটেড? এলিজা, আমি ইভানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন? বিজনেস মিটিং। কিন্তু ও আমাকে প্রতিটা মুহূর্তে তোমার আরোর। কথা শেষ করে না অ্যাশার। গলা জড়িয়ে আসে তার। তার মনে জেগে বসেছে আবারও এলিজাকে হারিয়ে ফেলার ভয়। দুজনেই একদম নীরব হয়ে যায়। তবে নীরবতা ভেঙে অ্যাশার আবারও বলে উঠে, লেটস রিভেঞ্জ টুগেদার। মানে, ইভানকে আমি মেরে ফেলতে চাই এলিজাবেথ। উইল ইউ হেল্প মি? ও তোমাকে নিয়ে ঠিক কি বলে হে তুমি জানো? জানতে চাই না। যা ইচ্ছা বলুক। আই ডোন্ট গিভ আ শিট। হি ইজ ফাকিং জার্ক। আমি মেনে নিতে পারবো না এলিজা। এলিজা কাট গলায় জবাব দেয়, আমি ওকে মারতে চাই না। এত কিছুর পরেও। অ্যাশ, ওকে আমি মারতে চাই না। তিলে তিলে কষ্ট দিতে চাই। ধ্বংস করে দিতে চাই। কিন্তু মারতে না। কেন? কারণ অনেক আছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ও নিজেই কারোর খেলার গুটি অ্যাশার। ওকে সর্বশান্ত করাই আমার মূল লক্ষ্য। কিন্তু মেরে ফেলা আমার পক্ষে সম্ভব না। চুপ হয়ে যায় অ্যাশার। কিছুটা থেমে এলিজা বলে, লেটস গেট ম্যারিড অ্যাশ। হা। বিয়ে করে নেই চলো। হঠাৎ করেই এলিজার মুখে এক ধরনের স্থিরতা ফুটে উঠল। কেন? বিস্মিত হয়ে অ্যাশার ভিত্তিহীন প্রশ্ন করল। অন্য সময় হলে সে এই প্রস্তাবে হয়তো রাজি হয়ে যেত। লেটস মেক এ ডিল। বিয়ে আবার ডিল? মানে, আমি চাই না তোমার জীবন নষ্ট করতে। তাই বলছি লেটস মেক এ কন্ট্রাক্ট। তোমাকে প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিনই প্ল্যান বলেছিলাম। উইল ইউ হেল্প মি অ্যাশ? অ্যাশার বুঝে উঠতে পারে না এলিজার হঠাৎ পরিবর্তিত কথা। সন্দিহান দৃষ্টিতে চেয়ে থাকে এলিজার পানে। আর এলিজার মুখে যেন এক অদ্ভুত পরিকল্পনার ছায়া। এলিজা হঠাৎ নরম হয়ে আসে। আলতো হাতে অ্যাশারের গালে হাত রেখে বলে, উন্মাদের মতো ব্যবহার করছিলে কেন? এলিজার কথার উত্তর না করে উল্টো প্রশ্ন করে অ্যাশার, বিয়ে কেন করতে চাইছো? তোমার প্ল্যান কি? আগে তো বিয়ের প্ল্যান ছিল না। সত্যি বলবো? অবশ্যই। তুমি আমাকে ভালোবাসো তা আমি জানি, আর এখন একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে লস অ্যাঞ্জেলসের বিষয়টাতে। আই টল্ড ইউ রাইট। কিন্তু আমার মনে হয়,
আমি ম্যারেড হলে বিষয়টা সামলাতে সুবিধা হবে। ওহ, সত্যি বলার জন্য ধন্যবাদ। কিন্তু আজকে তোমার ব্যবহার এমন কেন ছিল অ্যাশ? তেমন কিছু না। বলো না। তোমাকে আমি ভালোবাসি তা তুমি বেশ ভালো মতো জানো। তুমি ইভানের ঠিক কতটা কাছে ছিলে তা পদে পদে ইভান আমাকে বুঝিয়েছে। প্রজেক্টের জন্য হামেশা ওর সাথে দেখা করতে হয়েছে। কি পরিমাণ মানসিক যন্ত্রণায় ছিলাম এই 1 মাস, তা আমি কখনোই বোঝাতে পারবো না। ভেবেছিলাম ফিরে এসে তোমার সাথে কথা বলবো না, আর না তোমার সাথে নিজেকে জোড়াবো। কিন্তু যখন বাড়িতে পৌঁছে তোমাদের কাউকে দেখতে পেলাম না, তখন পাগলের মতো লাগছিল। সবাইকে কল করছিলাম, কিন্তু লাইন কেটে যাচ্ছিল। আর অবশেষে তোমাকে যখন ছাদে বুঝতে পেরেছি। তুমি জেলাস হবে কেন? আর কি হয়েছিল তোমার একটু আগে? নিজেও জানি না। তবে তোমাকে দেখার পর নিজেকে আর ঠিক মতো ধরে রাখতে পারিনি। এলিজাবেথ, আই ওয়াজ ইনসিকিউর। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বাট অ্যাশ, ইউর অ্যাকশন ডিফাইন্স ইউর পার্সোনালিটি। ভবিষ্যতে এমন করো না অ্যাশ। যাও ফ্রেশ হয়ে আসো। হম। আচ্ছা অ্যাশ। বলো। তুমি আমাকে বিয়ে করবে অ্যাশ? কিছুটা উদ্বেগ নিয়ে প্রশ্ন করে এলিজা। অ্যাশার তার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো কথা ঘোরানোর চেষ্টা চালিয়ে বলে, আসছি। এলিজাও নাছোড়বান্দা। সে পাল্টা প্রশ্ন করে। উত্তর, তোলা থাকুক। অ্যাশারের নির্লিপ্ততা গলা এলিজার চোখে মুখে এক অদ্ভুত হতাশার ছায়া ফেলে। অ্যাশকে বিয়ের কথা বলেছ? হম। ও কি বলেছে? কিছু বলেনি। শিস, ডোন্ট গেট মি রং। আমি চাই না অ্যাশ তোমার জন্য নিজের জীবনটাকে শেষ করে ফেলুক। আমার ভাই হয়তো তোমাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু রিচার্ডের খুনি যদি অ্যাশার হয়ে থাকে, তাহলে তুমি বুঝতেই পারছো আবেগে কত বড় ঝামেলার সৃষ্টি করে ফেলেছে ও। তাছাড়া অ্যাশার ব্রো ইভানের সাথে কখনোই ডিরেক্ট মিটিং করতো না। আজ অবধি কারোর সাথে সরাসরি মিটিং করেনিও। কিন্তু চার্লটের কথা শেষ হওয়ার আগেই অ্যারন বলল, শিস, ভালোবাসা জিনিসটা খুব ভয়ঙ্কর। তোমার প্রতি আবেগী হয়ে সে নিজেকে শেষ করে দিচ্ছে। আমি ভাই হয়ে এটা সহ্য করতে পারছি না। ট্রাস্ট মি, আই আন্ডারস্ট্যান্ড রণ। আমি জানি তোমার কাছে তোমার ভাইবোনেরা ঠিক কতটা জরুরি। কিন্তু আমার লস অ্যাঞ্জেলসে ফিরলে ম্যারেড হয়েই ফিরতে হবে। আমি জানি শিস। জাভের তোমার সাথে ঝামেলা না করলে আমি অ্যাশোকে বিয়ের কথা বলতেও মানা করতাম। 4টা বছর ধরে ওকে সাফার করতে দেখেছি শিস। আর এখন উন্মাদের মতো ব্যবহার মেনে নিতে পারছি না। সবচেয়ে বেশি ভয় জন্মেছে যেদিন রিচার্ড মারা গেছে। আচ্ছা শিস, ডোন্ট মাইন্ড। হোয়াট ইফ তুমি অন্য কাউকে বিয়ে করে এলেতে? আম সরি। অ্যারনকে তার কথা শেষ করতে না দিয়েই এলিজা কথাটা বলে আর অ্যারনের ঘরে বসল না। সোজা শোবার ঘরে যেতেই দেখল অ্যাশার স্নান শেষ করে বের হয়েছে। অ্যাশারের উন্মুক্ত কিছুটা অস্বস্তিতে ফেলল এলিজাকে। নিজের পায়ের আঙুলের দিকে দৃষ্টি ফেলে এলিজা বলে, তুমি ঘুমাবে কোথায়? পাশের রুমে। ওই ছোট ঘরটায় কিভাবে থাকবে? তুমি বরং খাটে ঘুমাও, আমি ওই রুমে ঘুমাচ্ছি। তুমি কি কিছু ভুলে গেছো? কি? তুমি অসুস্থ যে, সেটা ভুলে গেছো? তেমন কিছু না অ্যাশার, এমনিতেই। এলিজার কথা শেষ হওয়ার আগেই অ্যাশার দৃঢ় পায়ে হেঁটে এসে তার সামনে দাঁড়ায়। কিছু না বলেই এলিজার কোমর এক হাতে পেঁচিয়ে ধরে কিছুটা নেশাক্ত গলায় বলে, এমনিতে কি এলিজাবেথ? টেল মি। আমি তো তোমার গলা শোনার অপেক্ষাতেই আছি। নাথিং। ডিনার করে এসো। আমি শুতে যাচ্ছি। নিজেকে বাঁধন মুক্ত করে বলে এলিজা। তুমি ডিনার করবে না? করেছি। আর কথা বাড়ায় না সে। চুপচাপ নিজের মতো বিছানায় গা এলিয়ে দেয় সে, যেন এই ঘরে সে বাদে আর কারোর উপস্থিতি সে টের পাচ্ছে না। অ্যাশারও কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে যায়। পরক্ষণেই এক দীর্ঘশ্বাস ফেলে এলিজা। মনের মধ্যে তার খুঁতখুত করছে। আসলেই কি সে অ্যাশারকে ব্যবহার করছে? নিজের মনেই সে আওড়ায়। এলেতে ফিরলে অ্যাশারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য হলেও অ্যাশার সেফ থাকবে। আর ঠিক এই জন্যই ওকে বিয়ে করতে চেয়েছি আমি। রণ আমাকে স্বার্থপর ভাবছে। ভাবাটাই স্বাভাবিক। কিন্তু জাভের যদি কোনো ভাবে জানতে পারে আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে ও মিউজিক ইন্ডাস্ট্রিতে সরাসরি ঢুকতে দেবে না আমায়। যেভাবেই হোক ওর বেড পার্টনার বানানোর চেষ্টা চালাবে, আর তা না হলে আমার ক্যারিয়ার ধ্বংস করে দেবে।
আর বাবা কিংবা উইলিয়ামও এইসব বিষয়ে আমাকে সাপোর্ট করবে না। কি করব আমি? পরদিন সকালে সবে মাত্র ব্রেকফাস্ট করে এসে অ্যাশার ঘরে পা দিতেই এক মুহূর্তের জন্য যেন থমকে গেছে তার হৃৎপিণ্ড। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বে মগ্ন এলিজা কিছু একটা আনমনে ভেবে চলেছে। অ্যাশারের উপস্থিতি তার মস্তিষ্ক টের পায়নি। তার ভেজা চুল থেকে টপ টপ করে পানির ফোঁটা মেঝেতে পড়ছে। এই দৃশ্য কিছুটা অপ্রত্যাশিত অ্যাশারের সন্নিকটে। তার কাছে মনে হলো এলিজাকে একদমই চেনা দেয়। আগের মতো বাচ্চা বাচ্চা লাগে না। একদম পূর্ণাঙ্গ নারীতে তার রূপ ঝলকানি দিচ্ছে। অ্যাশার অপলক দৃষ্টিতে তাকিয়ে এলিজাকে দেখতে লাগলো। তার রূপ আজ যেন এক অদ্ভুত দীপ্তি ছড়িয়ে দিয়েছে, যা অ্যাশারের দৃষ্টিকে সরতে দিচ্ছে না। এক মুহূর্তের জন্য অ্যাশার ভুলেই গেল কেন সে এখানে এসেছে। ছোট্ট মেয়েটির পরিচিত চেহারার বদলে এখন তার চোখে ধরা পড়ছে এক পূর্ণাঙ্গ নারীর সৌন্দর্য। তার রূপে এমন এক উজ্জ্বলতা। কিন্তু এই নতুন রূপ যেন অ্যাশারের ভেতরে এক শূন্যতা তৈরি করল। বুকের কোথাও এক অজানা বেদনা তাকে তাড়া করল। প্রতিদিন সকালে হয়তো ইভান তার এই রূপ দেখত। কথাটা ভাবতেই আবারও ঈর্ষান্বিত হলো অ্যাশার। মনের গভীরে ঈর্ষার শিখা জ্বলে উঠল প্রগাঢ়ভাবে। সে নিজেও বুঝল না ঠিক কেন এমন হয় তার সাথে। কোনো কিছু না ভেবেই মোবাইল হাতে নিয়ে টুক করে একটা ছবি তুলে নিল তার ভ্রমরের। কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে আলতো স্বরে সে এলিজাকে ডাকল। এলিজাবেথ। এলিজা চমকে পেছনে ফিরল। পরমুহূর্তেই মুখাবয়বে বিস্তর এক হাসি খেলে গেল তার। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, অ্যাশ, তুমি এখানে কখন এলে? আমি খেয়াল করিনি। তোমাকে নিতে এসেছি। তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাচ্ছি। অ্যাশার কণ্ঠে স্নিগ্ধতার আভাস পরিলক্ষিত হয়। অহ, এক্ষুনি। চটজলদি প্রতিউত্তর করে এলিজা। এলিজার প্রশ্নের উত্তর না দিয়ে এলিজাকে প্রশ্ন করল, শাওয়ার নিয়েছো কেন? গরম লাগছিল। গরম লাগলেই শাওয়ার নিতে হবে। আমি শাওয়ার নেওয়ার এই লেইম কারণ ছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আচ্ছা সরি তো। এলিজাবেথ, তুমি এখনো অসুস্থ। রাগ করো না তো। ড্রেসিং চেঞ্জ কে করে দিয়েছে? চার্লট। ওহ, ওরা উঠে গেছে। হ্যাঁ, চার্লটের হসপিটালে যেতে হবে। ওহ, রেডি হয়ে নাও। ড্রেস চেঞ্জ করার দরকার নেই। কিছুটা রাগুদেগ নিয়ে পুরো কথাটাই অ্যাশার মেঝের দিকে চেয়ে বলল। এলিজার দিকে তাকিয়ে থাকার সাধ্য তার নেই। এদিকে বিন্দুমাত্র সময় ব্যয় না করে এলিজা ড্রেসিং টেবিলে বসে গেল সাজতেন। খাটের ওপর বসে তার কাণ্ড দেখতে লাগলো অ্যাশার। এই রমণীর ব্যবহার তার রূপের সাথে যায় না। একদম বাচ্চাদের মতো ব্যবহার। নিজের ভান্নাতেই মুচকি হাসে অ্যাশার, যা এলিজার দৃষ্টিগোচর হয়। কিছুক্ষণ বাদে এলিজা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মেয়েলি ধাঁচে অ্যাশারকে ঘুরে ঘুরে নিজেকে দেখায় এলিজা। মিষ্টি হেসে প্রশ্ন করে, কেমন লাগছে আমাকে? এলিজার অপ্রত্যাশিত অঙ্গভঙ্গিতে আর নিজেকে সংযত রাখতে পারল না অ্যাশার। তার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে সে। বিছানায় নিজের গা এলিয়ে দেয় সে। চোখে এক দৃঢ়তা আর ঠোঁটে বিস্তর হাসি নিয়ে ফিসফিসিয়ে বলল, নাও আই ওয়ান্ট টু মেরি ইউ মিস এলিজাবেথ। হাত বাড়িয়ে এলিজার কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলোকে পিছনে গুজে দেয় সে। অ্যাশারের হাসির দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে এলিজা। তার হুঁশি নেই অ্যাশারের কর্মকাণ্ডের দিকে। অ্যাশারের ছাই রঙা চোখে প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে থাকে এলিজা। হাসি থেমে যায় অ্যাশারের। বাস্তবতা নামক অবস্থা বা শব্দটি কিছু মুহূর্তের জন্য তার মস্তিষ্ক যেন ভুলে গেল। এলিজার উষ্ঠের দিকে এগিয়ে যায় সে। পরমুহূর্তেই মস্তিষ্কের পর্দা ভেদ করে হুঁশ ফেরে তার। দ্রুত সরে আসে এলিজার আলিঙ্গনের বেড়াজাল থেকে। হতভম্ব হয়ে চেয়ে থাকে এলিজা। অ্যাশার তাকে ইশারায় নিজের উপর থেকে উঠতে বললে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। সরি এলিজাবেথ, আমি ইচ্ছাকৃত। ব্যাপার না অ্যাশ। আমিও বুঝতে পারিনি। দুজনেই কিছুটা ইতস্তত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে অ্যাশার বলে, চলো তবে। হ্যাঁ চলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই রান্নাঘরে দুজন মানুষের খুনোসুটির সাক্ষী হলো অ্যাশ আর এলিজা। অ্যাশার কিছুটা গলা খাকারি দিয়ে কর্কশ গলায় বলল, সকাল সকাল রান্নাঘরে কি করছিস? তোদের কি রুম দেওয়া হয়নি? চিল ব্রো। তুই সিঙ্গেল দেখে কি আমরা রোমাঞ্চ করতে পারবো না নাকি? ঠোঁট বাঁকিয়ে হাসে অ্যারন। বেয়াদব একটা। বিড়বিড় করে বলে অ্যাশার। বিড়বিড় করে লাভ নেই।
আমি তো সত্যিই বলেছি, তাই না? আমার বড় হয়েও তুই এখনো। অ্যারন কথাটা শেষ করার আগেই এলিজা অবাক হয়ে অ্যাশারকে জিজ্ঞাসা করল, অ্যাশ। অ্যাশার কিছু বলার আগে অ্যারন আবারও তাচ্ছিল্য করে বলল, আরে শীষ, তুমি জানো না। হি হোজ নো এক্সপেরিয়েন্স। অ্যারনের কথায় শব্দ করে হেসে উঠল এলিজা। অন্যদিকে লজ্জায় নুয়ে পড়ার উপক্রম চার্লোটের। এলিজাকে হাসতে দেখে অ্যাশার বাঁকা হাসে। এলিজার ঘাড়ের ওপর হাত রাখতেই ব্যথায় কুকিয়ে উঠে এলিজা। অ্যাশার দ্রুত তার হাত সরিয়ে নিয়ে আবারও এলিজার কোমর জড়িয়ে ধরে পাশ থেকে। হ্যাচকা টানে এলিজাকে নিজের কাছে এনে অ্যারনের উদ্দেশ্যে বলে, সি নোজ বেটার দ্যান এনি ওয়ান ইলস। অ্যাশারের এহেন কাজে এলিজা, অ্যারন আর চার্লট তিনজনই বোকা বনে যায়। এলিজার হাসি উবে যায়। ড্যাব ড্যাব করে চেয়ে থাকে অ্যাশারের দিকে। এলিজার চাহনিতে মুচকি হাসে অ্যাশার। পরক্ষণেই এলিজার কোমর ছেড়ে হাত ধরে হাঁটা দেয় সদর দরজার দিকে। তারা চলে যেতেই অ্যারন অবিশ্বাসের ন্যায় ভাঙা গলায় বলে উঠে, ওরা কি? তার কথার মাঝে চার্লট বলল, তোমার কি? চলো, খাবে এখন? আমায় হসপিটালে যেতে হবে। চেরি, ইফ দে আর ইন্টিমেট ইট উড বি আ ব্যাড থিং। অ্যাশোকে আমি কিভাবে সিসের কাছ থেকে ফেরাবো? আচ্ছা রনো, তুমি কেন চাইছো না ওদের মিল হোক? কারণ অনেক আছে চেরি। অ্যাশ খুবই শান্ত মস্তিষ্কের মানুষ। কিন্তু গত 1 মাসের উগ্রতা দেখে আমি খুবই চিন্তায় আছি। সবই ঠিক ছিল, কিন্তু অ্যাশার যেদিন লস অ্যাঞ্জেলসে ফিরল ঠিক তার 2 দিন পর রিচার্ডের মৃতদেহ পাওয়া গেল। এটা কি ফেলে দেওয়ার মতো কথা? বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কথা কি জানো? কি? গত 1 মাসে অ্যাশার আর ইভানের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি হয়েছে। আর তাও এলিজাকে নিয়ে। তুমি কিভাবে জানো? উডি বলেছে। বিকালের পরন্ত সোনালি রশ্মির আবরণে ঢাকা পড়েছে অ্যাশারের রুমের বারান্দা। এলিজা সন্তর্পণে তা গায়ে মাখিয়ে নিচ্ছে বারান্দায় বসে। আঙুলের ভাঁজে ভাঁজে পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছে হাতে থাকা বইটার। হঠাৎই দরজায় মৃদু আওয়াজ হওয়াতে এক পলক তাকায় সেদিকে। পরক্ষণেই দ্বিতীয়বার শব্দ না হওয়ায় পুনরায় চোখ মেলে বইয়ের পাতায়। এবারে আকস্মিক জোরেই কেউ করাঘাত করে বলে, এলি। সম্পূর্ণ কথা শোনার আগেই এলিজা প্রশ্ন ছড়ে, কে? আমি অ্যাশ। ওহ, আসো। দরজা খোলাই আছে। দরজায় হালকা ধাক্কা দিতেই তা খুলে যায়। রুমে ঢুকে কয়েক দফা চোখ ঘুরিয়ে এলিজাকে খোঁজে আসার। তা বুঝতে পেরে এলিজা ক্ষীণ গলায় বলে উঠে, আমি বারান্দায়। এলিজার গলার স্বর লক্ষ্য করে সে এগিয়ে যায় বারান্দার দিকে। বারান্দার কার্নিশে হেলান দিয়ে এলিজার দিকে তাকাতেই থমকে যায় অ্যাশারের সময়। বিকালের রোদের মিষ্টি সোনালি আভায় এলিজাকে যেন গ্রিক দেবীদের মতো লাগছিল তার সন্নিকটে। অ্যাশার কিছুক্ষণ চুপ করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে চেয়ে থাকে এলিজার দিকে। কোনো সারা শব্দ না পেয়ে এলিজা মুখ তুলে তাকায়। চোখে চোখ পড়ে দুজনার। এলিজা চোখ সরিয়ে নিয়ে আসে। বইয়ের পাতায় চেয়ে প্রশ্ন করে, কিছু বলবে? ক্যান আই কিস ইউ? অবলীলায় উল্টো প্রশ্ন করে বসে আসার। এলিজা পুনরায় তার দিকে চকিত হয়ে তাকালে কিছুটা দ্রুত বেগে হাঁটু মুড়ে এলিজার সামনে বসে পড়ে আসার। আরও চমকে যায় এলিজা। আবেদনের সুরে চোখে এক অদ্ভুত মায়া এনে আবারও প্রশ্ন করে আসার, মে আই? শুধু একবার এলিজাবেথ। আই কান্ট হোল্ড মাইসেলফ। একটু বোঝো না প্লিজ। তুমি এমন কেন করছো অ্যাশ? কজ আই লাভ ইউ সিলি গার্ল। না, উই আর নট ম্যারেড। আর আমরা বিয়ে করছি নো। এলিজার কথা শেষ হতে দেয় না অ্যাশার। নিজেই কিছুটা উন্মাদের ন্যায় বলে, বিয়ে করব। জলদিই করব। নাও লেট মি। কথা অবধি শেষ করতে পারল না অ্যাশার। কিছুটা ঝাঁপিয়ে পড়ল এলিজার ওপরে। দখলে নিয়ে নিল এলিজার শীতল কোমল অধর। অ্যাশার যেন বদ্ধ উন্মাদনায় মত্ত হল। এলিজার অক্ষিযুগল ঘোলাটে হয়ে গেল। অশ্রুকণা আজ তার গ্রীবাদেশে পৌঁছাল না। তার ভঙ্গুর হৃদয় আরো ভেঙে যাচ্ছিল এক অনন্য বেদনার চাপে। কিছুটা থেমে এলিজার মুখ পানে তাকালো সে। তার অধর পুনরায় ধীরে ধীরে কাছে এলো এলিজার, যেন সময় থেমে গেছে। প্রথম স্পর্শটা ছিল মোলায়েম। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই নমনীয়তা হারিয়ে গেল। তাদের অধরযুগল আরও একবার একে অপরকে জড়িয়ে ধরল, গভীর আর আবেগীভাবে, যেন কথায় প্রকাশ করা যায় না এমন অনুভূতি বিনিময় করছিল। কিন্তু ক্রমেই সেই অধর আলিঙ্গন রূপ নিল রসনা উল্লাসে। গভীর আকর্ষণে বিলীন হয়ে গেল অধরজোড়া।
দুই হৃদয়ের তপ্ত শ্বাস পরস্পরকে স্পর্শ করতেই অধরের গভীরে যেন এক মধুর স্রোত প্রবাহিত হলো। সময় থমকে দাঁড়ালো, আর অধর আর রসনার মিলনে সৃষ্ট এক মোহনীয় অনুভূতি শরীর ও মনকে মোহিত করল এলিজা আর অ্যাশারকে। তাদের এমন মুহূর্তের সাক্ষী হতে হন্তদন্ত হয়ে বারান্দায় ঢুকল লুসিনা আর অ্যাড্রিয়ান। থমকে দাঁড়ালো তারা। তাদের উপস্থিতি টের পেয়ে থেমে গেল অ্যাশার আর এলিজা। লজ্জা পেয়ে অ্যাশারের বুকেই মুখ লুকালো এলিজা। কয়েকবার ঘন নিঃশ্বাস নিয়ে অ্যাশার তাদের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কাজ শেষ। হ্যাঁ, ছোট করে জবাব দিল অ্যাড্রিয়ান। আপনাদের আসার আর সময় হলো না। চোখে মুখে বিরক্তি ফুটে উঠে অ্যাশারের। এদিকে এলিজা লজ্জায় আরো নুয়ে পড়ে। আপনারা যে রঙ্গলীলা করছেন তা আমরা জানব কিভাবে? আমরা সবাই জানি ওর বিষয়টা খারাপ লাগে। ফিজিক্যাল টাচটা মানিয়ে নিতে পারে না। এখন এসব কি? হ্যাঁ, হাস্যরসিকতা করে বলে অ্যাড্রিয়ান। করতে দিলেন কই? সব তো ঘেঁটে দিলেন। অ্যাশারের ঠোঁটকাটা জবাবে বারংবার লজ্জায় নুয়ে পড়ছিল এলিজা। শেষমেশ অ্যাশারের শার্টের কোণা চেপে ধরে সে। অ্যাশার বুঝতে পারল এলিজা তাকে চুপ করার জন্য ইশারা করছে। ফলস্বরূপ সে গম্ভীর হয়ে লুসিনা আর অ্যাড্রিয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, কোনো দরকার ছিল? জি। কি দরকার? অ্যারন কল করেছে। ও বলল আপনার নাম্বারে কল করেছে। কিন্তু ধরেননি। কিছুটা থেমে সে আবার বলে, ধরবেন কি করে? এখানে তো। কথাটা শেষ না করেই সে আবারও বলে, নেভার মাইন্ড। আপনার বোন মিস ডিয়ানা মিলার ইমিডিয়েটলি আপনাকে লস অ্যাঞ্জেলসে ফিরতে বলেছে। ওহ, এত জলদি? আমি তো ভেবেছি এখানে কয়েকদিন থাকতে পারবো। তুমি চলে যাবে? এলিজা ঠান্ডা গলায় প্রশ্ন করে। হুম, বেশি না 2-3 দিনের জন্য যাব। অ্যাড্রিয়ান আর লুসিনা আর দাঁড়ায় না। ওরা চলে যেতেই এলিজাকে উঠিয়ে নিজে সেই স্থলে বসে পড়ে আসার। আর এলিজাকে বসায় তার দু পায়ের উপর। এলিজা তার কোলে বসেই বলে, অ্যাশ, আমার কিছু বলার আছে। চলবে? গল্প, হ্যালো সুইটহার্ট। লেখনীতে, মাহরিন শখ। দ্বিতীয়